ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটি নিয়ে এসেছি তার নাম হলো লাভ বিহাইন্ড দ্য মাস্ক। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা পালকিতে একটি মেয়েকে দেখতে পাই। এই হলো রাজ্যের বড় রাজকুমারী, তার নাম ইয়াংশু। সবাই বলাবলি করছিল এই রাজকুমারী কি করতে চাইছে। একে তো সারাদিন ছেলেদের নিয়ে পড়ে থাকে, এখন মনে হচ্ছে আবার লিয়াং রাজকুমারীর ঘোস্ট হাজবেন্ডকেও তার পছন্দ হয়ে গেছে। শুনেছি ঘোস্ট হাজবেন্ড নাকি দেখতে অনেক সুন্দর। এরপর আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয়, সে মনে মনে আমাদেরকে বলতে থাকে আমি হলাম সেই ঘোস্ট হাজবেন্ড যাদের কথা এরা বলছে। আমার নাম মুহান, তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি একটি বড় পরিবারের একমাত্র ছেলে ইচেন। আমার বিয়ের দিন হঠাৎ করে আমার পুরো পরিবারকে মহারাজের নির্দেশে শেষ করে ফেলা হয়। যেহেতু বাড়ির একমাত্র বংশধর ছিলাম আমি, তাই আমার বাবা মা আমাকে একটা গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছিল। আমার চোখের সামনেই আমি আমার পুরো পরিবারকে শেষ হতে দেখেছি। ওই দিন আমি বড় রাজকুমারীকে দেখেছি যে কিনা রক্ত দেখে অনেক খুশি হয়েছিল, যার ব্যবহার একটা ক্ষুধার্ত শিয়ালের মতো ছিল। ওই সময় তার পালকিটাকে থামিয়ে দেয় বড় রাজকুমারী। মুহান আমাদেরকে বলতে থাকে আমি ঘোস্ট হাজবেন্ড হয়ে এখানে এসেছি, কারণ এটাই আমার শত্রুর কাছাকাছি আসার সবচাইতে সহজ উপায়। ইয়াংশু তার কাছে এসে বলে আজ থেকে তুমি আমার। মুহান মনে মনে বলে আমি জানি ইয়াংশু ছেলেদের সঙ্গে থাকতে পছন্দ করে, আমি জানতাম আমি এখানে আসলে সে অবশ্যই আমাকে নিয়ে যাবে, আর এটাই তাকে মেরে ফেলার আমার সব থেকে ভালো সুযোগ। এরপরে প্রাসাদের ভেতরে আসলে ইয়াংশু বলে নিচে বসো। সে গাছের একটা ফুল ছিঁড়ে তার মুখে নিয়ে মুহানকে সেটা খাইয়ে দেয়। এরপর বলে তোমার জামা কাপড়গুলো খোলো। মুহান নিজের পোশাক খুললে ইয়াংশু বলে এবার আমারটা খোলো। মুহান তখন নিজের একটা হেয়ার পিন দিয়ে তাকে মারতে চায়, তবে ওই সময় ইয়াংশু নিজের হাতের ব্রেসলেটটা নাড়াতে থাকলে মুহান থমকে যায়, এমনকি সে নিচে বসে পড়ে। ইয়াংশু বলে ওটা আমাকে দিয়ে দাও। মুহান বুঝতে পারে সে নিজের শরীরের ওপর কন্ট্রোল করতে পারছে না, সে হেয়ার পিনটা তাকে দিয়ে দেয়। এরপরে ইয়াংশু বলে তো তুমি আমাকে মারতে এসেছো, কিন্তু আমি তোমাকে বলে দিই এই যে একটু আগে আমি যে ফুলটা তোমাকে খাইয়েছি এটা একটা বিষাক্ত ফুল, আর এর ওষুধ কেবল আমার কাছেই আছে। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপরে সে তার চোখে একটা কাপড় দিয়ে নিজের কিছু ডিভাইন শক্তি দিয়ে মুহানের ভেতরে কিছু একটা দেখতে থাকে। তখন তার মনে পড়ে ছোটবেলায় তার বাবা তাকে বলেছে ডেভিলের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তার এভিল বোন। যদি সেই এভিল বোনটা পুরোপুরি শক্তি পেয়ে যায় তাহলে মনে করবে সে অনেক শক্তিশালী হয়ে যাবে, তার মোকাবেলা করার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। তবে সেই এভিল বোন পাওয়ারফুল করতে হলে এভিল বোনকে ভালোবাসা, ঘৃণা এবং ডাউনফল দিয়ে পরিপূর্ণ করতে হবে। বর্তমানে ইয়াংশু মনে মনে ভাবতে থাকে মনে হচ্ছে ও আমাকে ঘৃণা করে, ঘৃণা করলে ভালো, তাহলে ওর এভিল বোন তাড়াতাড়ি নারিশ হয়ে যাবে। এরপর সে তাকে বলে আসো তোমাকে আরেকটা জিনিস দেখাই। এদিকে আমরা রাজ্যের মার্কিউস চুয়ানকে দেখতে পাই। চুয়ান হলো মহারাজের পালিত ছেলে। সে মহারাজকে বাবা বলে ডাকে ঠিকই, তবে মহারাজের সঙ্গে তার রক্তের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে দেখা যায় ইয়াংশু মুহানকে চাবুক দিয়ে মারছিল। সে মনে মনে বলে একটা পুরুষকে যদি একটা মেয়ে এইভাবে মারে তাহলে অবশ্যই সে সেই মেয়েটাকে মন থেকে ঘৃণা করবে। তখনই সে বুঝতে পারে কেউ আসছে, তাই সে মুহানকে বলে তুমি ভেতরেই থাকো, আমি না বলা পর্যন্ত তুমি বাইরে আসবে না। সে সেখানে গেলে চুয়ান তাকে ধরে। ইয়াংশু তাকে ভাইয়া বলে ডাকে। তখন চুয়ান বলে তুমি জানো আমার এই ডাক পছন্দ না। ইয়াংশু বলে কিন্তু সম্পর্কে তুমি আমার ভাই হও। চুয়ান এরপর তাকে ধরে একটা ওষুধ দিয়ে দেয়, যার ফলে ইয়াংশুর ভীষণ খারাপ লাগতে থাকে। চুয়ান বলে কি হয়েছে, এত কিছুর পরেও তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ? এটা কি ভেতরে থাকা ওই ছেলেটার জন্য? ইয়াংশু বলে না, এমন কিছুই না, আমার পিরিয়ড এসেছে, তাই আমাকে ছেড়ে দাও। চুয়ান বলে এত তাড়াতাড়ি কিভাবে আসলো? মানে বুঝতেই পারছো চুয়ান আর ইয়াংশুর মাঝে সম্পর্ক কিন্তু একদমই ভাই বোনের মতো নয়। তখনই মুহান সেখানে আসে। সে বলে রাজকুমারী আমি যে আপনার জন্য অপেক্ষা করছি। চুয়ানের তো ভীষণ রাগ উঠে যায়, সে সেখান থেকে চলে যায়। তখন ইয়াংশু অসুস্থ হয়ে যেতে থাকলে মুহান তাকে ধরে। ইয়াংশু বলে যে তাকে পুকুরে নিয়ে যেতে। পুকুরে গেলে ইয়াংশু মুহানের পোশাক খুলে ফেলে। মুহান বলে ও মরে গেলে আমি বাঁচবো না, তাই আগে আমার ওর ভরসা জয় করতে হবে। সে ইয়াংশুর কাছে যেতে চায়, তবে ইয়াংশু তাকে ধাক্কা দিয়ে দেয়। এরপর সে নিজের হেয়ার পিন দিয়ে তার হাত কেটে ফেলে। তার রক্ত পানিতে পড়ার সাথে সাথেই তার ভেতর থেকে একটা অরা বের হয়, যেটা দেখে মুহান ভীষণ অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে ওর মধ্যে তাহলে কিছু সিক্রেট রয়েছে। তখনই একজন দাসী এসে বলে বাইরে রাজকুমারী জিয়াও এসেছে। এদিকে চিৎকার চেঁচামেচি করছিল। জিয়াও সম্পর্কে ইয়াংশুর ফুফাতো বোন। সে বলতে থাকে তুমি আমার বোনের ঘোস্ট হাজবেন্ডকে নিয়ে এসেছো, তুমি এখনই তাকে বের করে দাও। এখানে আমি তোমাদেরকে বলে দিই জিয়াওর একটা যমজ বোন ছিল যার নাম লিয়াং। সে মারা গেছে। তার নামে কোনো একটা রিচুয়াল করার জন্য জিয়াওয়ের পরিবার লিয়াং এর জন্য একটা ঘোস্ট হাজবেন্ড নিয়ে আসছিল।
যেহেতু মৃত মেয়ের স্বামী মুহান, তাই তার নাম দেওয়া হয়েছে ঘোস্ট হাজবেন্ড। আমি আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর সেখানে দ্বিতীয় রাজকুমারী আসে, যে হলো ইয়াংশুর সৎবোন মানে মহারাজের মেয়ে। তার নাম হলো ফুয়ু। ফুয়ু বলে, আপু আমি জানি হয়তো তোমার মুহানকে পছন্দ হয়ে গেছে, তবে ও হলো লিয়াং এর ঘোস্ট হাজবেন্ড, তাই তোমার আগে ওকে জিয়াওয়ের পরিবারের কাছে যেতে দেওয়া উচিত। ইয়াংশু মুহানকে ডাক দেয়। এরপর তাকে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমার কাছ থেকে তোমাকে কেউ নিতে পারবে না। যে মরে গেছে তার জন্য কষ্ট পেয়ে কি লাভ, তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে আনন্দ করো। এরপর সে তাকে কোলে করে ভেতরে নিয়ে যেতে বলে। পরদিন মহারানী মহারাজকে বলছিল, বড় রাজকুমারী আরেকজনের ঘোস্ট হাজবেন্ডকে নিয়ে এসেছে, আপনার উচিত তাকে শাস্তি দেয়া। তখনই ইয়াংশু সেখানে চলে আসে। সে বলে, বাবা আমি শুনেছি মহারানী আপনাকে কি বলেছে, তবে আপনি তো জানেন আমার কোনো ছেলেকেই পছন্দ হয় না। এখন আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে। আপনি তো অনেকদিন ধরেই আপনার নাতি চাইছেন, তাই না? মহারাজ বলে, ঠিক আছে, যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি রাখো, কিন্তু ওকে চুয়ানের কাছে পাঠিও, কারণ ওকে দাস ঘোষণা করতে হবে, তাহলে তুমি ওকে তোমার কাছে রাখতে পারবে। এরপর দেখা যায় মুহান জেলখানায় আছে। চুয়ান তার কাছে এসে বলে, এখন তো আমি তোমাকে মেরে ফেলবো। মুহান বলে, আপনি মার্কিউস হয়ে আমার মতো সাধারণ মানুষকে কেন ভয় পাচ্ছেন যে আপনি আমাকে জানে মেরে ফেলতে চাইছেন? এটা শুনে চুয়ান আরো রেগে যায়। সে তার গায়ে আঘাত করতে যায়, তখনই ইয়াংশু সেখানে আসে। সে বলে, দাও আমি করছি। এরপরে সে তার বুকে লিখে দেয় দাস। পরে ইয়াংশু মুহানের কানে কানে বলে, আজকের ব্যথাটা মনে রেখো, কারণ এটা মাত্র শুরু। মুহান মনে মনে বলে, হ্যাঁ ঠিক বলেছো, এটা সবে মাত্র শুরু। এরপরে ইয়াংশু তাকে রাস্তার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছিল। রাজ্যের মানুষ বলাবলি করছিল, এটা কি ধরনের কথা, মহারাজ নাকি এই ছেলেকে রাজকুমারীকে দিয়ে দিয়েছে। অন্য একজন বলে, আমি তো শুনেছি রাজকুমারী যতজন টয় বয়কে নিয়ে আসে প্রত্যেককেই মহারাজ নিজেই পছন্দ করে নিয়ে এসেছে। মহারাজ রাজকুমারীকে অনেক ভালোবাসে। ইয়াংশু মনে মনে ভাবে, এত অপমান করার পরেও ওর মধ্যে কোনো কিছু দেখতে পারছি না কেন, বুঝতে পারছি না ওর ভেতরে আসলে কি চলছে। এরপর ইয়াংশু যখন ঘরে ছিল তখন চুয়ান সেখানে আসে। সে বলে, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই ওষুধটার কোনো ঘ্রাণ নেই, কোনো কালার নেই। তোমার যদি কাউকে পছন্দ না হয় তুমি এর মাধ্যমে তাকে মেরে ফেলতে পারবে এবং কেউ জানতেও পারবে না যে সে কিভাবে মারা গেল। আরেকটা ব্রেসলেট এনেছি যেটা একদম রক্তের মতো লাল। ইয়াংশু সেটা দেখে ভয় পেয়ে যায়। সে বলে, এটা নিয়ে যাও, আমার এই রং পছন্দ না। চুয়ান বলে, তুমি কি বলছো এগুলো? আমি জানি তোমার লাল রং সব থেকে বেশি পছন্দ। ইচেনের পুরো পরিবারকে যেদিন মেরে ফেলা হলো সেদিন তুমি রক্ত দেখে কত খুশি হয়েছিলে। তখন ইয়াংশুর মনে পড়ে ওই দিন কি নৃশংসভাবে ইচেনের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়। ইয়াংশু রক্ত দেখে কি পরিমাণ খুশি হয়েছিল। পরদিন ইচেনের বাবা মায়ের লাশ বক্সে ভরে ওপরে ঝুলিয়ে দেওয়া হয় যাতে রাস্তার মানুষ সেটা দেখতে পারে। ইচেনও সেখানে ছিল, তবে সে একটা মাস্ক পরা ছিল। ওই সময় ওই রাস্তা দিয়ে ইয়াংশু আর চুয়ান অনেক ঘনিষ্ঠভাবে গাড়িতে করে যাচ্ছিল। ইচেন হাতে একটা তলোয়ার নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। দেখা যায় আড়াল থেকে এই সব কথাই ইচেন মানে মুহান এখন আবার শুনছিল। ইয়াংশু এটা বুঝতে পারে। সে সামনে আসলে মুহান বেরিয়ে আসে আর তাকে একটা ওষুধ দিয়ে বলে, আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। চুয়ান তার গলায় তলোয়ার ধরলে ইয়াংশু বলে, সরাও এটা। মুহান তখন নিজের হাত দিয়ে তলোয়ারটা সরিয়ে দেয়। এরপর বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আপু। ইয়াংশু মুহানের মুখে স্পর্শ করলে মুহান বলে, তুমি ওর সঙ্গে এরকম কেন করছো? তুমি এগুলো শুধুমাত্র আমার সাথে করো। ইয়াংশু বলে, আগে আমার লাল রং পছন্দ ছিল, এখন পছন্দ না। আগে তোমার সঙ্গে আমার যা করতে ভালো লাগতো এখন আমার অন্য কারোর সঙ্গে করতে ভালো লাগে। মানুষ বদলায়, তুমি কি এটা জানো না ভাইয়া? চুয়ান সেখান থেকে চলে যায়। মুহানও নিজের ঘরে চলে আসে, কিন্তু এরপর তার ঘৃণা এতটাই বেড়ে যায় যে তার মুখ থেকে রক্ত বের হয় আর সে অজ্ঞান হয়ে যায়। তখনই তার শরীর থেকে একটা ফুল বেরিয়ে আসে। ইয়াংশু এটা টের পেয়ে মুহানের কাছে গিয়ে বলতে থাকে, কিভাবে ওর ঘৃণার ফুল ফুটে গেল। যাই হোক, এরপর সে সেই ফুলটা নিয়ে নেয় আর বলতে থাকে, এখন আমাকে ওর ভেতর থেকে ভালোবাসার ফুল ফোটাতে হবে। সে মনে মনে বলতে থাকে, বাবা আমি ওর ভেতর থেকে 3টা ফুল অবশ্যই বের করব আর আপনাদের সবার মৃত্যুর প্রতিশোধ নেব। এরপরে মহারাজ একজন গার্ডকে ডাকে আর বলে, এখন থেকে তুমি সবসময় ইয়াংশুর সাথে সাথেই থাকবে। যখনই সে প্রেগনেন্ট হবে তখন তুমি আমাকে বলবে। গার্ড চলে গেলে মহারাজ বলতে থাকে, আমি চাই আমার পরবর্তী উত্তরসূরি হবে আমার বংশের কেউ। এই জন্য আমার মেয়ের ছেলে সন্তান হওয়া আমার জন্য খুবই জরুরি। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মহারাজের কোনো ছেলে নেই। এদিকে মহারাজের বড় মেয়ে মানে ইয়াংশু বিয়ে করতে চায় না, তবে সে আবার ছেলেদের সঙ্গে থাকতে পছন্দ করে। তাই মহারাজ তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে যাতে সে শুধুমাত্র একটা ছেলের জন্ম দেয় আর মহারাজ তার বংশকে সামনে এগোতে পারে। এর পরের সিনেই আমরা এগুলো দেখতে পাই, মানে ইয়াংশুকে আমরা অনেকগুলো ছেলের সঙ্গে দেখতে পাই। তারা সবাই বলছিল যে তারা সবাই ইয়াংশুকে ভালোবাসে।
একটি ছেলে বলে, কিন্তু রাজকুমারী, একটা জিনিস আমি বুঝতে পারছি না। আপনি আমাদেরকে প্রাসাদে এনেছেন ঠিকই, তবে একদিনও আমাদের সঙ্গে রাত কাটাননি। আপনি শুধুমাত্র মুহানের সাথেই থাকেন। এটা শুনে ইয়াংশুর মেজাজ খারাপ হয়ে যায়। সে তাদের সবাইকে বের হয়ে যেতে বলে। এরপরে ইয়াংশু মুহানের কাছে অনেকগুলো জিনিস নিয়ে আসে। আসলে এখন সে তার মনে ভালোবাসা জাগানোর চেষ্টা করছে, তবে মুহান বলে তার এইসব জিনিস পছন্দ না। ইয়াংশু তখন তার কাছে এসে বলে, ঠিক আছে, তাহলে একটু পর আমার ঘরে চলে এসো। একটু পর মুহান তার ঘরে গেলে দেখতে পায় ইয়াংশু একটা পাখা মুখে নিয়ে বিছানায় শুয়ে আছে। ইয়াংশু তাকে কাছে ডাকে। মুহান কাছে গিয়ে তার হাত দুটো বেঁধে ফেলে। এরপর বলে, রাজকুমারী, আমার সবই পছন্দ, কিন্তু আপনার যে এতগুলো টয় বয় আছে, এদেরকে আমার একদম ভালো লাগে না। তখনই চুয়ান সেখানে আসে। সে ইয়াংশুর হাত খুলে তাকে সেখান থেকে নিয়ে যায়। চুয়ান ইয়াংশুকে একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। ইয়াংশু এখানে বলে, দেখো, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিই, আমি তোমাকে ভালোবাসি না। চুয়ান তাকে ধরে বলে, তুমি এরকম কেন করছো? তুমি তো আগে আমার সঙ্গে কখনোই এরকম করনি। তুমি কি মুহানকে ভালোবেসে ফেলেছো? আমি তোমাকে আটকাবো না, তবে আমি তোমাকে বলি, আমি তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে আনবো। আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। সেই কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে পানি ঝরছিল, যেটা দেখে ইয়াংশু তাকে কিছু না বলে চলে আসে। ওই সময় রাস্তায় জিয়াও আর ফুইউ ছিল। তারা ইয়াংশুকে দেখতে পায়। জিয়াও তাকে কিছু বলতে যাবে, তবে ফুইউ তার কানে কানে কিছু একটা প্ল্যান বলে দেয়। রাস্তার মাঝখানে ইয়াংশুর গাড়িকে কিছু সন্ত্রাসরা ঘিরে ফেলে। ইয়াংশুর গার্ডকে তারা অজ্ঞান করে ফেলে। এরপর একজন গাড়ির ভেতর ঢুকে পড়ে। এরপরের সিনে দেখা যায় ইয়াংশুকে কেউ বেঁধে প্রাসাদের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ইয়াংশু বলে, কে তুমি? তুমি কি ভয় পাচ্ছ না? আমি রাজ্যের রাজকুমারী। তখনই মুহান এদিকে আসতে থাকলে সেই লোক ইয়াংশুর দড়ি একটুখানি কেটে দিয়ে চলে যায়। দড়িটা ছিঁড়ে যাচ্ছিল, তখনই মুহান এসে তাকে ধরে ফেলে। ইয়াংশু মনে মনে ভাবে, ও তো আমাকে ঘৃণা করে, তাহলে এগুলো কেন করছে? মুহান তাকে নিয়ে নিচে নামে। তখনই চুয়ান এসে মুহানকে যেতে বলে, তবে মুহান উল্টো আরো ইয়াংশুর কপালে একটা কিস করে তাকে কোলে করে নিয়ে চলে যায়। এই খবর ফুইউর কাছে চলে আসে এবং সে মনে মনে বলতে থাকে, কয়েকদিনের মধ্যেই মুহান ইয়াংশুকে এত পছন্দ করতে শুরু করেছে। পরদিন মহারাজ ইয়াংশুকে জিজ্ঞেস করছিল, তুমি ঠিক আছো তো? সে বলে যে হ্যাঁ, আমি ভালো আছি। একজন সৈনিক বলে, আমরা খোঁজ নিয়ে দেখেছি এই কাজ করেছে জিয়াও। ইয়াংশু বলে, থাক, ওর সঙ্গে আমার এমনিতেও বনিবনা হয় না, আমার তো আর কোনো ক্ষতি হয়নি, তাই ওকে শাস্তি দেওয়ার দরকার নেই। সবাই চলে গেলে ইয়াংশু তার বাবাকে বলে, গতকাল মুহান আমাকে বাঁচিয়েছে, ও না থাকলে আমি বাঁচতে পারতাম না। তাই বাবা, ওকে আপনি আমার দাস না বানিয়ে আমার গার্ড বানিয়ে দিতে পারেন। মহারাজ এতে রাজি হয়ে যায়। এরপরে ইয়াংশু মুহানকে ডাকে। সে মনে করে ছোটবেলায় তার বাবা তাকে বলেছিল, তোমার রক্ত অনেক বেশি স্পেশাল, তোমার রক্ত দিয়ে যে কোনো আঘাত ভালো করা সম্ভব। ইয়াংশু এরপর মুহানের মুখে একটা ফুল দিয়ে তার আঘাতে একটা ফুলের পাপড়ি ধরে। এরপর কৌশলে সেখানে তার হাতের এক ফোঁটা রক্ত দেয়, যাতে তার বুকে আঘাত করে লেখা দাস লেখাটা মুছে যায়। এরপর তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, আজ থেকে তুমি আমার দাস নও, তুমি আমার পার্সোনাল বডিগার্ড। তবে আমরা দেখতে পাই মুহান খুশি হওয়ার বদলে তার আরো রাগ হচ্ছিল। পরদিন মহারাজের জন্মদিন ছিল। ফুইউ মহারাজের জন্য এমব্রয়ডারি করে আঁকা একটা বড় পেইন্টিং নিয়ে আসে। তবে মহারাজ বলে, ইয়াংশু, তুমি কি এনেছো? ইয়াংশু আর চুয়ান একসাথে সামনে আসলে চুয়ান বলে, আমরা আপনার জন্য একটা ভালো গিফট এনেছি। সেটা হলো মানুষের চামড়ার ঢোল। এটা হলো রাজদ্রোহী জিসাংয়ের চামড়া দিয়ে বানানো ঢোল। জিসাং হলো মুহানের বাবা। তবে এই ঢোলের কথা শুনে ইয়াংশু একদমই খুশি হয় না, বরং তার ভীষণ ভয় লাগতে থাকে। সে কোনো মতে মহারাজকে ঢোলটা দিয়ে যেতে থাকে। তার মুখ দেখে আমরা বুঝতে পারি তার ভীষণই খারাপ লাগছিল। মুহান মনে মনে বলতে থাকে, আর মাত্র কয়েকটা দিন, একবার আমি ইয়াংশুর ভরসা জিতে যাই, এরপরে আমি একটা একটা করে সবার উপর থেকে প্রতিশোধ নেব। তারা যখন যাচ্ছিল তখন হঠাৎ করে ইয়াংশু রক্তবমি করতে থাকে। মুহান তাকে কোলে তুলে নেয়। তখন চুয়ান এসে বলে, তোমার মতো সামান্য একটা দাস রাজকুমারীকে কোলে নিতে পারে না। মুহান বলে, আপনি হয়তো জানেন না, তবে আমি এখন রাজকুমারীর পার্সোনাল বডিগার্ড। এরপর সে তাকে নিয়ে যায়। ঘুমের ঘরে ইয়াংশু বলছিল, না, আমাকে ছেড়ে যেও না। তখন আমাদেরকে দেখানো হয় ইয়াংশু ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। একটু পর সেখানে একটি মেয়ে আসে, যে মনে মনে বলে, তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তুমি কি এসব কিছু ভুলে গেছো? এই মেয়েটির নাম হলো আর্নিং। আর এই আর্নিং এর সঙ্গেই কিন্তু মুহানের বিয়ে ঠিক হয়েছিল। মানে বিয়ের দিন যে তার পুরো পরিবারকে শেষ করে ফেলা হয়, সেই বিয়ে কিন্তু ঠিক হয়েছিল এই মেয়েটার সাথেই। ইয়াংশু তার ছাতাটা ফেলে দিয়ে বলে, না, আমি ভুলিনি, আমি আমার চেহারা, আমার পরিচয় সবকিছু বদলে ফেলেছি শুধুমাত্র প্রতিশোধের জন্য। এরপরে সে তারা হাত ধরে, আর সেখানে একটা আলোর ব্যারিয়ার চলে আসে। এরপর আমাদেরকে ওই দিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন বিয়ের জন্য আর্নিং মুহানের বাড়ির দিকে আসছিল।
তখনই সে শুনতে পায় মুহানদের পুরো পরিবারের উপরে নাকি মহারাজের আদেশ এসেছে যে তাদেরকে মেরে ফেলতে হবে। আননিং দৌড়ে সেখানে যায় এবং গিয়ে বাড়ির অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে লুকিয়ে সবকিছু দেখতে থাকে, যেখানে ইয়াংশু এত মানুষের রক্ত দেখে খুশি হচ্ছিল। এটা দেখে তার অনেক খারাপ লাগতে থাকে। ওইখানে আননিং এর বাবাও ছিল, যে আসলে মুহানের মাস্টার, এবং তাকেও নির্মমভাবে মেরে ফেলা হয়। যেদিন মুহান রাজধানীতে এসে প্রতিজ্ঞা করেছিল যে সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে, ওই দিন আননিংও সেখানেই ছিল। তবে তারা কেউ একজন একজনকে দেখতে পায় না। আননিং এর ভেতরে কিছু ডিভাইন পাওয়ার ছিল, যার কারণে সে একদিন ইয়ানশুর গোসলখানায় চলে আসে। এরপরে তার সঙ্গে নিজের চেহারা বদল করে ফেলে, যাতে সে মহারাজকে মেরে তার বাবা এবং মুহানের পুরো পরিবারের সাথে হওয়া অন্যায় প্রতিশোধ নিতে পারে। কিন্তু যখন সে মহারাজের কাছে আসে, তখন সে মহারাজের ভেতরে একটা ডেভিলের ছায়াকে দেখতে পায়, যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাই সে আর মহারাজকে মারে না। সে মনে মনে বলতে থাকে, ওনাকে মারতে হলে আমার আরো পাওয়ারফুল হতে হবে। এজন্য বাবার বলা সেই এভিল বোন আমাকে জোগাড় করতে হবে। এরপরে সে নিজের পাওয়ারের মাধ্যমে এভিল বোনকে খুঁজতে থাকে। তখনই সে বুঝতে পারে এভিল বোন রয়েছে রাজবাড়ির দিকে আসা এই ঘোস্ট হাজবেন্ডের ভেতরে, আর এই কারণেই সে তাকে এখানে নিয়ে এসেছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আননিং এর সাথে তো মুহানের আগেই বিয়ে ঠিক হয়েছিল, তাহলে সে তার চেহারা দেখে কেন চিনতে পারলো না? আসলে মুহান আর আননিং একজন আরেকজনকে চিনতো না। তাদের বিয়ে ঠিক করেছিল তাদের পরিবার। ঘুম থেকে উঠে যখন সে মুহানকে দেখে, তখন সে বলে, তুমি এখানে কি করছো? মুহান বলে, আপনি রাতে অনেক বেশি কথা বলছিলেন। ইয়াংশু বলে, আমি কি বলেছি? তবে মুহান এর কোনো উত্তর দেয় না। ইয়াংশু তাকে চলে যেতে বলে। একটু পর ইয়াংশু তার বাবার সঙ্গে দেখা করতে যেতে চায়। তখন সে সামনে মুহানকে দেখতে পায়। সে বলে, তোমাকে যেতে হবে না, আমার গার্ড জিম্মু আমার সাথে যাবে। তবে মুহান বলে, আগের বারও ও আপনার সাথে ছিল, তারপরও অ্যাটাক হয়েছে, তাই এবার আমি আপনাকে একা ছাড়বো না। এরপরে তারা সবাই রাজপ্রাসাদে গেলে ইয়াংশু হঠাৎ করে বলে, আমার পেটে ব্যথা করছে, আমি বাইরে যাচ্ছি, কেউ আমাকে ফলো করবে না। একটু পরেই মুহান বলে, আমারও পেটে ব্যথা করছে। এই বলে সে চলে যায়। তারা দুজনেই দুটি আলাদা জায়গায় আসে, যেখানে তারা নকল ঢোল বানিয়ে রেখেছিল। এবং এরপর তারা মহারাজের স্টাডি রুমে গেলে দুজন দুজনকে দেখতে পায়, আর তারা ভাবতে থাকে যে দুজনেরই হাতে ঢোল কেন। তখনই মহারাজ চলে আসে। মুহান আর ইয়াংশুর মধ্যে ফাইট হচ্ছিল, যেখানে মুহানই ওই ঢোলটা বদল করে ফেলে। আবার মুহান আগে সেখানে পৌঁছে যায়। ইয়াংশু এসে জানতে পারে যে মহারাজ একটু ব্যস্ত, তাই তারা আবার ফিরে আসে। ঘরে এসে সে মুহানকে টর্চার করতে চায়, কিন্তু তখন সে বুঝতে পারে যে মুহানের শরীর অনেক দুর্বল, আর তার সঙ্গে যে ফাইট করেছে সে অনেক শক্তিশালী ছিল। তাহলে মুহান সে লোক হতে পারে না। তাহলে ওটা কে ছিল যে কিনা ওই চামড়ার ঢোলটা নিয়ে গেছে? মুহান চলে আসার সময় চুয়ান তাকে ধরে। মুহান তার গলা দেখিয়ে বলতে থাকে, আমি আর রাজকুমারী অনেক ভালো একটা সময় কাটালাম। এটা শুনে তো চুয়ানের মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। সে তার গলা চেপে ধরে। তবে মুহান তার হাত আরো শক্ত করে চেপে ধরে ইয়াংশুকে ডাক দেয়। ইয়াংশু চুয়ানের উপর রেগে যায় আর বলে, আমি তো তোমাকে ভালো করে বললাম যে আমি তোমাকে পছন্দ করি না, ওকে ছাড়ো। চুয়ান ইয়াংশুর হাত ধরলে মুহানও তার হাত ধরে, আর এরপর ধাক্কা দিয়ে চুয়ানকে বের করে দেয়। ইয়াংশু মুহানকে বলে, এগুলো করে কি মজা পাচ্ছ? মুহান বলে, অবশ্যই। এরপরে চুয়ান তার এক সৈনিকের সঙ্গে কিছু একটা প্ল্যান করে। একটু পর সে জিয়াওয়ের কাছে এসে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে নিয়ে গিয়ে প্রাসাদের অন্য একটা ঘরে গিয়ে রাখে। পরের সিনে মহারাজের কাছে ইয়াংশুর পার্সোনাল গার্ড এসে বলে, মহারাজ, রাজকুমারী মনে হচ্ছে মুহানকে পছন্দ করে। মহারাজ বলে, ইয়াংশু কি প্রেগনেন্ট? জিম্মু বলে, এরকম কোনো লক্ষণ আমি এখনো দেখিনি। তখনই চুয়ান সেখানে আসে। সে বলে, বাবা, গত রাত থেকে জিয়াওকে পাওয়া যাচ্ছে না। তার ঘরে সার্চ করে আমি এই ব্রেসলেটটা পেয়েছি। মহারাজ জানে যে এই ধরনের ব্রেসলেট ইয়াংশু তার কাছে থাকা ওই সব টয় বয়দের দেয়, মানে যাকে তার পছন্দ হয় তাকে দেয়। আর এবার এটার গায়ে নাম লেখা ছিল মুহানের। মহারাজ প্রচন্ড রেগে যায়, আর তার সবচাইতে ভালো সৈনিক চিয়া এবং চুয়ানকে মুহানের উপর ইনভেস্টিগেশন করতে বলে, আর কিছু প্রমাণ হলেই তাকে শাস্তিও দিতে বলে। তারা সারা প্রাসাদ খুঁজলে জিয়াওকে পেয়ে যায়। এরপরে তারা মুহানকে ডেকে আনে আর বলে যে তুমি রাজকুমারী জিয়াওকে কিডন্যাপ করেছো। মুহান বলে, এটা কি করে সম্ভব? আমি তো কাল সারা রাত বড় রাজকুমারীর সাথে ছিলাম। আমার বিরুদ্ধে আপনারা যে অপবাদ এনেছেন তার প্রমাণ কোথায়? চিয়া বলে, কাল রাত থেকে রাজকুমারী জিয়াও গায়েব এবং এখন পর্যন্ত অজ্ঞান, আর তার ঘরে আমরা তোমার এই ব্রেসলেট পেয়েছি। মুহান বলে, তোমরা তো ভালোই ষড়যন্ত্র করতে পারো। চুয়ান তার গলা ধরে বলে, আমি তোকে জানি মেরে ফেললেও তুই কি করতে পারবি? তখনই ইয়াংশু আসে আর বলে, কারো কুকুর আনলে তার মালিককে যে বলে আনতে হয় এটা তোমরা জানো না? তখন তারা বলে, এটা অনেক বড় একটা ব্যাপার এবং মহারাজ আমাদেরকে আদেশ দিয়েছে আমরা যেন ওকে শাস্তি দিই। তাই রাজকুমারী, আপনি মহারাজের আদেশের অমান্য করতে পারেন না। ইয়াংশু বলে, ঠিক আছে, নিয়ে যাও ওকে।
চুয়ান ইয়াংশুকে কাছে টেনে বলে, আমার কাছ থেকে ইয়াংশুকে কেউ কেড়ে নিতে পারবে না। রাতের বেলা চুয়ান মুহানকে আঘাত করছিল। মুহান বলে, তুমি ভয় পাচ্ছ যে ইয়াংশু আমাকে ভালোবেসে ফেলবে? চুয়ান বলে, ভয়? তাও আবার তোমাকে? তোমার মতো কম দামি ছেলেকে রাজকুমারী ভালোবাসবে? সে সেখানে থাকা এক সৈনিককে বলে, ও এখন তোমার, ওকে যেভাবে খুশি সেভাবে মেরে ফেলতে পারো। চুয়ান চলে গেলে সে গার্ড মুহানকে মারতে যাবে, তখনই ইয়াংশু এসে তাকে একটা লাথি মারে আর এখান থেকে চলে যেতে বলে। এরপর সে মুহানকে নিজের এক ফোঁটা রক্ত দিয়ে দেয় যাতে মুহানের আঘাতগুলো ভালো হয়ে যায়, আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। পরদিন ইয়াংশু মহারাজের সামনে বসেছিল। মহারাজ বলে, ওই ছেলের মধ্যে এমন কি আছে যে তুমি ওকে এভাবে ডিফেন্ড করছো? ইয়াংশু বলে, আমি প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা ওর এই অবস্থা দেখে আমার শরীর খারাপ লাগছে। এই কথা শুনে মহারাজ ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, এই কথা তুমি আমাকে আগে কেন বলোনি? কিন্তু ওর তো কোনো নাম পরিচয় নেই, ওর পরিচয় আমি মানুষকে দেব কি করে বলো? তার উপর আবার ও রাজকুমারী জিয়াওকে কিডন্যাপ করেছে। ইয়াংশু বলে, না বাবা, ও কিছুই করেনি, ও কাল সারা রাত আমার সাথেই ছিল, আর ওর ব্রেসলেটটা অনেক আগেই হারিয়ে গেছে, কেউ ইচ্ছে করে হয়তো সেটা নিয়ে ওকে ফাঁসিয়েছে। মহারাজ বলে, কিন্তু জিয়াও এখনো অসুস্থ, এমন অবস্থায় আমি ওকে কি করে ছেড়ে দেই? ইয়াংশু বলে, যদি জিয়াও সুস্থ হয়ে যায় তাহলে আপনাকে কথা দিতে হবে যে আপনি মুহানকে ছেড়ে দেবেন। মহারাজ বলে, ঠিক আছে। রাস্তায় চুয়ান ইয়াংশুকে ধরে আর বলে, তুমি কি সত্যি ওর বাচ্চার মা হতে চলেছ? ইয়াংশু বলে, তাতে তোমার কি? চুয়ান বলে, তুমি ওর জন্য এত কিছু কেন করছো? ইয়াংশু তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংশু জিয়াওর কাছে গিয়ে ডাক্তারকে বলে, আপনি ওর জন্য ওষুধ বানাতে যান। ডাক্তার চলে গেলে সে নিজের হাত কেটে জিয়াওর মুখে রক্ত দেয়। জিয়াওর ঘুম ভেঙে গেলে সে সামনে চাকু দেখে ভয় পেয়ে যায়। তখনই দাসীরা সেখানে আসে। ইয়াংশু বলে, তোমাদের ম্যাডামকে ভালো করে ওষুধ খাইও। এরপর সে চলে যায়। দাসীরা জিয়াওকে বলে, ম্যাডাম, আপনি 2 দিন ধরে অজ্ঞান, বড় রাজকুমারী কিভাবে জানি আপনাকে সুস্থ করে ফেলেছে। এরপরে চুয়ান মুহানের কাছে গিয়ে তার গলা চেপে ধরে, পরে আবার তলোয়ার দিয়ে শিকল কেটে ফেলে আর বলে, এখান থেকে চলে যাও। মুহান যখন চলে যাচ্ছিল তখন ইয়াংশু সেখানে আসে। চুয়ান বলে, তোমার বাচ্চা যখন বড় হয়ে জানতে পারবে যে তার বাবা কত নিচু লোক, সে মনে হয় তোমাকে বাবা বলে ডাকবেই না। মুহান বলে, আপনি কি নিজের কথা বলছেন? মানে সে উল্টো তাকে অপমান করে সেখান থেকে চলে আসে। এরপরে মুহান ইয়াংশুকে বলে, তোমার বাচ্চার বাবা কি চুয়ান? ইয়াংশু বলে, সেটা দিয়ে তোমার কোনো দরকার নেই, তুমি শুধু জেনে রাখো যে এখন সবাই জানে বাচ্চার বাবা তুমি। পরের সিনে ইয়াংশু যখন একা বসেছিল তখন মহারাজের নিজস্ব সৈনিক চিয়া এবং একজন ডাক্তার সেখানে আসে। ইয়াংশু বলে, আমি ভালো আছি, তবে কেন জানি না রাতের বেলা মাথাটা একটু ব্যথা করে। আমার মনে আছে আমার প্রাসাদে কিছু ভালো ওয়াইন আছে। চিয়া, রাতে আমার সঙ্গে একটু ড্রিঙ্ক করবেন? চিয়া রাজি হয়ে যায়। ইয়াংশু সেই ওয়াইনের ভেতরে ওই পাউডারটা মিশিয়ে দেয়, যে পাউডারটা চুয়ান তাকে দিয়েছিল। এরপর সে ওয়াইন নিয়ে চিয়াকে দেয় আর বলে, আমি যেহেতু প্রেগনেন্ট তাই আমি ওয়াইনের বদলে চা খাচ্ছি। এরপর সে তাকে ওয়াইন দিয়ে নিজে ডাক্তারকে দেখানোর জন্য প্রাসাদের ভেতরে চলে যায়। একটু পর দেখা যায় মুহান সেখানে একটি তলোয়ার নিয়ে আসছে। পরে আমাদেরকে সবকিছু কল্পনা করে দেখানো হয়। মুহান রাজপ্রাসাদের এক গার্ডকে টাকা দিয়ে বলেছিল যেন তাকে লিয়াং রাজকুমারীর ঘোস্ট হাজবেন্ড বানানো হয়। এরপরে প্রাসাদে আসার পর সে তার পার্সোনাল সৈনিককে খুঁজে বের করে, যে কিনা সেখান থেকে কোনো মতে বেঁচে এসেছিল আর এখানে থাকছিল। পরে সে তার সাহায্য নিয়ে এক এক করে প্রত্যেকটা প্ল্যান চালাতে থাকে যাতে ইয়াংশু তাকে বিশ্বাস করতে শুরু করে। বর্তমানে সে চিয়াকে দৌড় করাতে করাতে একেবারে ভেতরে নিয়ে আসে আর পরে তাকে মেরে ফেলে। আসলে এই চিয়াই তার বাবা মাকে অনেক নির্মম ভাবে মেরেছিল। তখন সেখানে ইয়াংশু চলে আসে। সে বলে, তুমি ওকে মেরে ফেলেছো? মুহান বলে, ও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম, তবে ভুলে এরকমটা হয়ে গেল। ইয়াংশু মুচকি হেসে বলে, ভুলে হয়ে গেছে? তখন সেখানে ডাক্তার আসলে ইয়াংশু বলে, আপনি কিছুই দেখেননি, মনে রাখবেন আজ রাতে চিয়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যার কারণে আমার মিসক্যারেজ হয়ে গেছে, আর আমাকে বাঁচাতে গিয়েই চিয়া ভুলক্রমে মারা গেছে। এরপরে ইয়াংশু মুহানকে বিছানায় এনে বলে, তুমি সত্যি করে বলো তুমি কেন ওকে মারলে? মুহান বলে, ও আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছে, বাড়ির বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়েনি। ইয়াংশু তখন অনেক অবাক হয়ে যায়। তবে এরপর সে বলে, তো তুমি আমার সঙ্গে থাকছো শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য? সে বলে, আমার মনে আছে যেদিন প্রথম আমাদের দেখা হয়েছিল সেদিনও তুমি আমাকে মারতে চেয়েছিলে, এখনো কি আমাকে মারতে চাও? মুহান বলে, আমি যদি বলি যে হ্যাঁ আমি আপনাকে মারতে চাই তাহলে আপনি কি করবেন? ইয়াংশু বলে, তোমাকে বশ করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি শুধু চাই তুমি মন প্রাণ দিয়ে নিজেকে আমার কাছে সঁপে দেবে। যাওয়ার সময় সে বলে, আগামীকাল আমরা বাবার কাছে যাব, আমি যা বলবো তুমি শুধুমাত্র আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলবে। এরপর পরদিন ইয়াংশু কেঁদে কেঁদে মহারাজকে বলে, বাবা,
চিয়া মাতাল হয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, এমনকি সে আমাকে এমন জোরে ধাক্কা দেয় যে আমার মিসক্যারেজ হয়ে যায়। বাবা, ওটা আপনার নাতি ছিল। মহারাজ ডাক্তারকে এই বিষয়ে জিজ্ঞেস করে, তখন ডাক্তার বলে যে হ্যাঁ, এই কথা সত্যি। মহারাজ বলে ঠিক আছে, তোমরা সবাই যাও। মুহান, তুমি থাকো, আমার তোমার সঙ্গে কথা আছে। সবাই চলে গেলে মহারাজ মুহানকে বলে, আমাকে ভালো করে বলো চিয়া কিভাবে মারা গেল। ও আমার সবচাইতে ভালো মার্শাল আর্ট জানা সৈনিক ছিল। মুহান বলে, রাজকুমারীকে বাঁচাতে গিয়ে আমার আর কোনো পথ ছিল না। মহারাজ তার গলায় তলোয়ার ধরে বলে, যদি ইয়াংশু তোমাকে দেখে খুশি না হতো তাহলে কবেই আমি তোমাকে মেরে ফেলতাম। আমার কথা মনে রেখো, তোমার কাজ শুধুমাত্র ইয়াংশুকে খুশি রাখা, বাকি আর কোনো কাজে তুমি আসবে না। এরপর মহারাজ ইয়াংশুর পার্সোনাল বডিগার্ড জিম্মুকে ডাকে আর বলে, ইদানিং তোমার কাজ আমার একদমই পছন্দ হচ্ছে না। তুমি কি এখন আর তোমার বোনকে ভালোবাসো না? মানে মহারাজ জিম্মুকে তার বোনের জীবনের ভয় দেখিয়ে তাকে দিয়ে কাজ করায়। জিম্মু বলে, আমি আমার জীবন আপনাকে দিয়ে দেব, আপনি যা বলবেন আমি তাই করব। মুহান রাজপ্রাসাদ থেকে গাড়িতে করে যখন আসছিল তখন হঠাৎ করে সে বুঝতে পারে গাড়িতে কেউ একটা ধোঁয়া দিচ্ছে। সে তখন অজ্ঞান হওয়ার নাটক করে আর আমরা দেখতে পাই গাড়ির গারওয়ান মূলত এই কাজটা করেছে। এদিকে চুয়ান মহারাজের কাছে যায়, এখানে তারা রাজনীতি নিয়ে কিছু কথা বলে। অন্যদিকে জিয়াও ফুয়ুর ঘরে আসলে দেখতে পায় সেখানে মুহান শুয়ে আছে। সে তখন বলে, এদের মধ্যে কি কিছু চলছে নাকি? তবে কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। মুহান উঠে পড়ে, তখন ফুয়ু সেখানে আসে। মুহান বলে, আপনি আমাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে এখানে নিয়ে এসেছেন, রাজকুমারী জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। ফুয়ু বলে, তাহলে আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি। বাবার বয়স হয়েছে, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন যাতে আমি সিংহাসনে বসতে পারি। মুহান বলে, আপনি চান ইয়াংশুকে মেরে ফেলতে? ফুয়ু বলে, এতটুকু না, আমি আরো বেশি কিছু চাই। আমি ওকে তিলে তিলে শেষ করতে চাই। আর আমি তোমাকে একটা কথা বলে দিই, যেটা তোমার ওই রাজকুমারী তোমাকে দিতে পারে সেটা কিন্তু আমিও দিতে পারি। মুহান বলে, আপনি ভয় পাচ্ছেন না আমি যদি রাজকুমারীকে গিয়ে কথাগুলো বলে দিই? ফুয়ু বলে, তুমি একজন গার্ড আর তুমি ভালো করেই জানো যে উপরের মহলের লোকেদেরকে কিভাবে ট্রিট করতে হয়। এদিকে জিয়াও ইয়াংশুর সামনে দামি দামি চুড়ি পরে তাকে দেখাচ্ছিল। ইয়াংশু বলে, তুমি কি করছো আমি বুঝতে পারছি না। আমার মন ভালো, নয়তো কখন আমি তোমাকে শেষ করে ফেলতাম। জিয়াও বলে, তুমি বুঝতে পারছো না আমি খুশি, কারণ তুমি যাকে পছন্দ করো সে তোমাকে চিট করছে। এই কথা শুনে ইয়াংশু সেখান থেকে চলে যায়। সে সরাসরি ফুয়ুর ঘরে যায়। ফুয়ু বলে, এত তাড়াহুড়া করে আসলে? ইয়াংশু বলে, আমার কুকুর হারিয়ে গেছে তাই তাকে নিতে এসেছি। তারা চলে আসবে তখন ফুয়ু রাজকুমারী মুহানকে একটা ব্যাজ দিতে চায়, তবে মুহান সেটা নেয় না। ঘরে এসে ইয়াংশু মুহানকে বলতে থাকে, তুমি ওখানে কেন গিয়েছিলে আর এতক্ষণ সেখানে কি আলাপ করেছো? মুহান বলে, আমি শুধুমাত্র এক কাপ চা খেয়েছি। ইয়াংশু ভীষণ রেগে যায় আর বলে, তুমি এখানেই বসে থাকবে, আমার বলা ছাড়া এখান থেকে উঠবে না। সে চলে গেলে ইয়াংশুর একজন টয় বয় সেখানে আসে। সে বলে, তুমি বড় রাজকুমারীকে ছেড়ে আবার ছোট রাজকুমারীর কাছে গিয়েছিলে, তুমি নিজেকে কি মনে করছো? মুহান বলে, তুমি এখান থেকে সরো। তখন সেই ছেলেটা বলে, তোমার কথা না শুনলে তুমি কি করবে? তুমি যত যাই মনে করো না কেন নিজেকে, তুমি আসলে একটা দাস। মুহান তার মাথা থেকে হেয়ারপিন খুলে তার গলায় হেয়ারপিনটা ঢুকিয়ে দেয় আর এই সবকিছুই ইয়াংশু পাশে দাঁড়িয়ে দেখছিল। সে সেখানে এসে বলে, তুমি এই ছেলেটাকে মেরে ফেললে? মুহান তার জামার ভেতর থেকে একটা নোট বই বের করে আর বলে, কারণ এই ছেলেটা মার্কিউস চুয়ানের হয়ে কাজ করে। আমি মানছি আমি খারাপ, কিন্তু তারপরও আমি সবসময় আপনার পক্ষে আছি। ইয়াংশু কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে চুয়ান ইয়াংশুর কাছে এসে বলে, মহারাজ আমাকে জিজিং শহরে যেতে বলেছে। আমি মহারাজকে বলেছি আমি মুহানকে সাথে নিয়ে যাব। ইয়াংশু বলে, তুমি পার্সোনাল শত্রুতা কেন দেখাচ্ছ? চুয়ান বলে, তুমি ভুল ভাবছো, ও চিয়াকে মেরে ফেলেছে, তার মানে ও মার্শাল আর্টে ভালো, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। ইয়াংশু বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব সাথে। এরপরে পরদিন তারা যখন যাচ্ছিল তখন রাজকুমারী ফুয়ু সেখানে আসে। সে মুহানের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে, তবে মুহান বলে দেয় তার এগুলো পছন্দ না। চুয়ান আর ফুয়ু এক গাড়িতে চড়ে যাচ্ছিল। চুয়ান বলে, তুমি তো ভালো পিঠা বানাও, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি একজন রাজকুমারী হয়ে ওই সেবকের পিছনে কেন লেগেছো। তখনই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। ফুয়ু বলে, আপু আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি জানি তুমি আমাকে তোমার সাথে বসাবে না, তাহলে আমি বরং মুহানের ঘোড়ায় চলে যাই। ইয়াংশু ফুয়ুকে বলে, কে বলেছে তোমাকে আমি আমার গাড়িতে বসাবো না? আসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এদিকে চুয়ান মুহানের ঘোড়ার গাড়িতে ছিল। সে বলে, তোমার পোশাক থেকে ইয়াংশুর সুগন্ধির ঘ্রাণ আসে কেন? মুহান বলে, কারণ রাজকুমারী নিজে এই পোশাকগুলো পছন্দ করেছে। কেন, আপনার একটা লাগবে নাকি? আপনি কি পরে দেখবেন নাকি দাসের পোশাক পরলে কেমন লাগে? চুয়ান আর কোনো কথা বলে না। এরপর তারা জিয়াং নামে সেই সিটি মাস্টারের বাড়িতে যায়।
আমি তোমাদেরকে বলে দেই, এটা হলো মুহান মানে ইচেনের চাচার বাড়ি। একটু পর সেখানে জিয়াও চলে আসে। সে বলে, আমি তোমাদের জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছি। সে মুহানকে একটা নিতে বলে। ইয়াংশু বলে, আমি ওর হয়ে পছন্দ করে দিচ্ছি। সে সবুজ একটা মালা তোলে, যেটা দেখে চুয়ানের অনেক অবাক লাগছিল, কারণ ইয়াংশুর সব সময় শুধু লাল জিনিসই পছন্দ ছিল। ইয়াংশু মুহানকে বলে, এটা না তোমার পছন্দের রং, নিচ্ছ না কেন? মুহান না নিয়ে সেখান থেকে চলে যায়। ফুয়ু বলে, মুহানের আর আমার পছন্দ এক, তাহলে বরং এটা আমি রেখে দেই। জিয়াও বলে, আপু তুমি নিজে একটা নাও। ইয়াংশু লাল একটা আংটি নিয়ে হাতে পড়ে। এটা দেখে চুয়ান বুঝতে পারে সে আসলে বেশি ভাবছিল, কারণ ইয়াংশুর এখনো লাল রঙই পছন্দ। এরপরে চুয়ান ইয়াংশুকে আলাদা জায়গায় নিয়ে যায়। সে তাকে বলে, তুমি এরকম বদলে কেন গেছো? আমার মনে হচ্ছে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার তো করোই, সাথে তোমার আচার ব্যবহার সবকিছুই বদলে গেছে। ইয়াংশু বলে, এমন কিছুই না। চুয়ান তাকে ধরতে চাইলে তখন মুহান তাদের মাঝখানে চলে আসে। চুয়ান বলে, তুমি আমাদের মাঝে আসবে না। তুমি কি জানো, ইয়াংশু আর আমি একজন একজনকে ছোটবেলা থেকেই ভালোবাসি। মুহান বলে, কিন্তু এখন রাজকুমারীকে দেখলে স্পষ্ট বোঝা যায় সে আপনাকে পছন্দ করে না, সে এখন আমাকে পছন্দ করে। এই বলে সে তাকে নিয়ে চলে যায়। একটু পরে চুয়ানের কাছে একজন লোক আসলে সে বলে, আমি চাই আজ রাতে মুহানকে মেরে ফেলতে। এদিকে মুহান ইয়াংশুকে এনে বলে, কি হয়েছে তোমার? তোমাকে কিরকম অন্যরকম লাগছে? সে তাকে ধরে বলে, চুয়ান বলল, তোমরা নাকি একজন একজনকে ভালোবাসতে। তুমি যদি ছেলেদের সঙ্গে এতই সময় কাটাও, তাহলে এখনো তুমি ভার্জিন কিভাবে? আসলে ওই সময় ভার্জিন মেয়েদের হাতে একটা লাল রঙের চিহ্ন থাকতো। ইয়াংশু বলে, তুমি এগুলো নিয়ে কেন ভাবছো? নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? মুহান সরে গিয়ে বলে, না, এরকম কিছু না। ইয়াংশু বলে, আমার জোর করে জিনিস পেতে ভালো লাগে। এই বলে সে চলে যায়। মুহান মনে মনে ভাবতে থাকে, আমি ইয়াংশুর ব্যাপারে যা শুনেছিলাম তা তো ওর সঙ্গে কিছুই মিলছে না। তখন সেখানে ফুয়ু আসে। সে বলে, মুহান, আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা কি ভেবে দেখেছো? সে তার হাত ধরে, তবে এটা আবার ইয়াংশু দেখে ফেলে। সে তখন তার ব্রেসলেটটা নাড়তে থাকে, যার ফলে মুহান ধাক্কা দিয়ে ফুয়ুকে ফেলে দেয়। ফুয়ু বলে, তুমি আমাকে ধাক্কা দিলে? তবে মুহান বুঝতে পারে যে এই কাজটা আসলে কে করেছে। ফুয়ু উঠে মুহানকে ধরতে চাইলে ইয়াংশু এসে তার হাত ধরে আর বলে, আমার জিনিস কেউ ছুঁতে পারবে না। এরপর সে মুহানকে নিয়ে চলে যায়। পরদিন তারা সবাই মিস্টার জিয়াং এর জন্য অপেক্ষা করছিল। মিস্টার জিয়াং সেখানে এসে যখন মুহানকে দেখতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায়। ফুয়ু বলে, উনি বড় রাজকুমারীর বডিগার্ড, আপনি কি তাকে চেনেন? জিয়াং বলে, ওনাকে আমার পরিচিত একজনের মতো লাগছে। এরপরে জিয়াং তাদেরকে মুহানদের নিজেদের বাড়িতে নিয়ে যায়। মানে নিশ্চয়ই বুঝতে পারছো, আগে মুহানের বাবা এখানে সিটি মাস্টার ছিল। যেহেতু মুহানের পুরো পরিবারকে এক্সিকিউট করে দেওয়া হয়েছে, তাই এখন মুহানের চাচা নতুন সিটি মাস্টার হয়েছে আর মুহানদের বাড়ি দখল করে নিয়েছে। এরপরে জিয়াং তার এক সৈনিককে বলছিল, ওই ছেলেটা দেখতে একদম আমার ভাতিজা ইচেনের মতো। আসলে আমার ভাতিজা ছোটবেলা থেকেই পাহাড়ে বড় হয়েছে তার মাস্টারের কাছে, তাই বাড়ির কেউই তাকে চিনতো না। ওই সময় আমি ছাড়া বাড়ির আরো একজন গার্ড ওকে চিনতো, সেই গার্ডকে নিয়ে আসো তো। তবে আড়াল থেকে এই সব কিছুই মুহান শুনে ফেলে। পরদিন জিয়াং তাদের সবাইকে একসঙ্গে ডাকে। এরপর বলে, রাজকুমারী, আপনার এই গার্ড দেখতে অবিকল আমার ভাতিজা ইচেনের মতো। এই কথা শুনে আর্নিং ভীষণ অবাক হয়ে যায়। তোমরা নিশ্চয়ই জানো ইয়াংশুই আসলে আর্নিং। মুহান বলে, আপনি এই কথাগুলো যে বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে? চুয়ান উঠে বলে, সত্যি করে বলো তুমি কে, আর তুমি কেন ইয়াংশুর সঙ্গে এত ঘনিষ্ঠ হতে চাইছো? তখনই একজন সৈনিক আসে। জিয়াং বলে, ভালো করে দেখে তারপর বলো এটা ইচেন না? মুহান কল্পনা করে ওই সময় তার মাস্টার বলছিল, আর্নিং অনেক বছর ধরে তোমাকে দেখেনি, ও তোমাকে চিনবে না। তখন তার সৈনিক এসে বলে, বড় হুজুর খবর পাঠিয়েছে আর্নিং ম্যাডামের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে। তখন এই সৈনিকই তাকে দূর থেকে মারতে চেয়েছিল, আর ওই সময় সে তার চেহারাও দেখেছিল। বর্তমানে সেই লোককে জিয়াং জিজ্ঞেস করে, এটা কি ইচেন? তখন সে বলে, না, এটা ছোট হুজুর না। ইয়াংশু বলে, আপনি ইচ্ছে করে আমার গার্ডকে বারবার অপমান করছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। জিয়াং বলে, আসলে আমার ভুল হয়ে গেছে। ইয়াংশু বলে, এইবার আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর কিন্তু আর ছাড়বো না। সে মুহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে সে তার গলায় তলোয়ার ধরে বলে, সত্যি করে বলো তুমি কে? মুহান নিচে বসে বলে, আমি একটা অনাথ ছেলে, অনেক কষ্ট করে বড় হয়েছি। হঠাৎ করেই তারা আমাকে লিয়াং রাজকুমারীর ঘোস্ট হাজবেন্ড হিসেবে বেছে নেয়। ইয়াংশু বলে, তুমি সত্যি ইচেন নও? সে বলে, না। ইয়াংশু অন্যদিকে ঘুরে বলে, ঠিক আছে, তুমি চলে যাও। মুহান এরপরে চলে আসে। তখন তার কাছে সেই গার্ডটাই আসে। সে তার মুখের উপর থেকে একটা চামড়া সরিয়ে ফেলে আর আমরা দেখতে পাই এটা আসলে মুহানের পার্সোনাল সৈনিক। সে বলে, আপনি আমাকে এ বিষয়ে বলার সাথে সাথেই আমি ওই গার্ডকে মেরে ফেলেছি। সেই সৈনিক সেখান থেকে চলে যায়।
রাতের বেলা মুহান তাদের অ্যানসেস্ট্রাল হলে আসে, যেখানে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট ছিল। এর মধ্যেই সে কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। তখন দেখা যায় সেখানে ইয়াংশু এসেছে। সে আগরবাতি হাতে নেয়, কিন্তু ওই সময় সে শুনতে পায় চুয়ান এদিকে আসছে। সেও লুকিয়ে পড়ে আর সে যায় মুহানের কাছে। মুহান তখন তার মুখ চেপে ধরে। এরপর চুয়ান আর জিয়াং সেখানে আসে। চুয়াং বলে, আপনার তো সাহস কম না, আবার আপনি তাদের মেমোরিয়াল ট্যাবলেট সাজিয়ে রেখেছেন। জিয়াং বলে, কি করব, এলাকার মানুষ তাদেরকে অনেক মানত, এখন যদি এইটুকুও না করি তাহলে লোকে আমাকে ছি করবে। তবে আমার ভাইকে আমি প্রচন্ড ঘৃণা করতাম, তার কারণে আমি এগোতে পারছিলাম না। আপনাকে আর বড় রাজকুমারীকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। এতে আমরা বুঝতে পারি মুহানের পুরো পরিবারকে শেষ করার পেছনে তার চাচাও জড়িয়ে আছে। চুয়ান বলে, আপনার আর আমার মাঝখানে আপনি ইয়াংশুকে টানবেন না। জিয়াং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তখন ইয়াংশু একটু শব্দ করে ফেলে। চুয়ান বলে, কে লুকিয়ে আছে, তাড়াতাড়ি বের হয়ে আসো। ইয়াংশু নিজের জামা একটু সরিয়ে তারপর বের হয়ে আসে। চুয়ান তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তোমরা এখানে কি করছিলে? ইয়াংশু বলে, তুমি বুঝতে পারছো না, আমি আমার ভালোবাসার মানুষের সাথে এখানে কি করতে পারি? চুয়ান বলে, তুমি জানো এটা কোন জায়গা? ইয়াংশু বলে, আমার এতে কিছু আসে যায় না। সে মুহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে ঘরে গিয়ে বলে, তুমি তো ইচেন না, তাহলে এবারের অ্যানসেস্ট্রাল হলে কেন গিয়েছিলে? মুহান বলে, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তবে আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি যেন জিয়াংকে একদমই পছন্দ করেন না। কিন্তু কেন? ইয়াংশু বলে, কারণ সে মহারানীর হয়ে কাজ করে, আর তুমি নিশ্চয়ই জানো মহারানীর সঙ্গে আমার বনে না। এরপর জিয়াং ঘরে আসলে নিজের টেবিলে দেখতে পায় সেখানে একটা চিরকুটে লেখা, আপনি আপনার ভাইকে ধোঁকা দিয়েছেন, রাতে আমার সঙ্গে দেখা করবেন অ্যানসেস্ট্রাল হলে। এটা দেখে জিয়াং তখনই বেরিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই সেখানে মুহান ছিল। এরপরে সে মাথায় একটা সাদা কাপড় বেঁধে অ্যানসেস্ট্রাল হলে যায় আর বলে, কেমন আছো চাচা? তার চাচা বলে, আমি জানতাম তুমি আসলে ইচেন। সে তার সৈনিকদের ডাকে, তবে ইচেন তার চোখ বেঁধে তাদের সবাইকে মেরে ফেলে, এমনকি তার চাচাকেও মেরে ফেলে। সবাইকে মারার পর তার চোখের সামনে যেন সে তার বাবা আর মাকে দেখতে পাচ্ছিল। তখনই অ্যানসেস্ট্রাল হলের সামনে অনেকগুলো সৈনিক চলে আসে, আর এরপর চুয়ান সেখানে আসে। সে বলে, জিয়াং বর্তমানে এই শহরের সিটি মাস্টার। একজন সিটি মাস্টারকে মেরে ফেলা বিদ্রোহের সমান, তাই তোমাকেও আজ আমি মেরে ফেলবো। তখনই ইয়াংশু সেখানে আসে। সে বলে, আমি ওকে এটা করতে বলেছি, কারণ ওই লোক অনেক খারাপ কাজ করছিল। চুয়ান বলে, তুমি ওকে ডিফেন্ড করছো। ইয়াংশু বলে, তুমিও তো একদিন জিসাংকে মানে জিয়াং এর বড় ভাইকে মেরে ফেলেছিলে, এ বিষয়ে আমি কাউকে কিছু বলেছি? এরপর তারা সেখান থেকে চলে যায়। চুয়ান মহারাজের কাছে খবর পাঠায় যে আমি ওই জিসাংকে মেরে ফেলেছি, কারণ ও নিজের অনেক সেনাবাহিনী তৈরি করছিল। এটা শুনে মহারাজ অনেক খুশি হয়। পরদিন ইয়াংশু আর মুহান একসঙ্গে চারদিকটা একটু ঘুরে দেখছিল। এদিকে জিয়াও ঘরে ছিল। তখন হঠাৎ করেই তার ঘরে কেউ একটা বিষাক্ত ধোঁয়া দেয়, যার ফলে সে মাথা ঘুরে শুয়ে পড়ে। তখন সে তার কাছে একটি ছেলেকে আসতে দেখে। এই ছেলেটি তাকে দেখে বলছিল, এটা তো ইয়াংশু না। সে সেখান থেকে চলে যায়। একটু পর ইয়াংশু আসলে জিয়াও বলে, তুমি জানো স্বপ্নে আমি একটা হ্যান্ডসাম ছেলেকে দেখেছি। ইয়াংশু বলে, এই সব স্বপ্ন বাদ দিয়ে সবকিছু গুছিয়ে নাও, আমাদের আরেক জায়গায় যেতে হবে। এরপর এরা সবাই মিলে জুয়াং রাজ্যে যায়। সেখানে সেই ছেলেটাকে আবারও দেখা যায়, যাকে দেখে ইয়াংশু মনে মনে বলে, শিয়ান ভাইয়া। আর মুহানও বলে, শিয়ান, তার মানে এরা দুজনেই একে চেনে। তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় আন্নিং আর ইচেন খেলতে খেলতে সিঁড়ির উপরে একটি ছেলেকে পড়ে থাকতে দেখে। এরপরে আন্নিং তার কপালে একটা ফুল এঁকে দেয় আর বলে, এখন তোমার আঘাত আর বোঝা যাবে না। ওইটাই ছিল শিয়ান। বর্তমানেও তার কপালে আমরা সেই ফুল আঁকা চিহ্নটা দেখতে পাই। সে বলে, আপনারা আমাদের রাজ্যে এসেছেন, তার মানে অবশ্যই কিছু একটা বিষয়ে নেগোশিয়েট করতে এসেছেন। আমি রাজ্যের যুবরাজ শিয়ান, চলুন আমি আপনাদেরকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাই। তারা একটি রেস্টুরেন্টে আসে। চুয়ান বলে, বর্তমানে সুয়াং রাজ্যের সঙ্গে আমাদের বেশি একটা বনিবনা হচ্ছে না, এজন্য আমরা আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে নেগোশিয়েট করতে এসেছি। শিয়ান বলে, আমি না হয় আপনাদের কথায় রাজি হব, কিন্তু বদলে আমি কি পাবো? চুয়ান বলে, আপনি বলুন আপনি কি চান। সে বলে, আমি আপনাদের বড় রাজকুমারীকে চাই। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। ফুইউ বলে, আমি আপনাকে বলে দেই, আমাদের বড় রাজকুমারী কিন্তু অনেক ভালো নাচে। এই কথা শুনে চুয়ান বলে, দেখুন ইয়াংশু আমাদের রাজ্যের গৌরব, আপনি এভাবে ওকে অপমান করতে পারেন না। শিয়ান ইয়াংশুকে বলে, আপনার কি এটা অপমান মনে হচ্ছে? ইয়াংশু বলে, আমি যদি আপনার কথা মেনে নিই তাহলে কি আপনি আমাদের শর্ত মেনে নেবেন? শিয়ান বলে, অবশ্যই, তবে আপনাকে খালি পায়ে নাচতে হবে। ইয়াংশু এরপর স্টেজে চলে যায়। সেখানে এসে সে নাচ শুরু করে দেয়। চুয়ান মনে মনে ভাবতে থাকে, ও নাচ কবে শিখলো?
ইয়াংশু ভালো করেই নাচ করছিল, তবে হঠাৎ করেই সে পায়ে ব্যথা পেয়ে যায়। মুহান এসে তাকে ধরে, এরপর তাকে নিয়ে একটা ঘরে চলে আসে। মুহান তার পা টিপে দিচ্ছিল আর বলে, ওই যুবরাজ কেমন জানি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। ইয়াংশু বলে, মনে হয় কোনো কারণে ও আমার উপর রেগে আছে। মুহান বলে, অন্য কেউ তোমার সঙ্গে এরকম ব্যবহার করলে তুমি এতক্ষণে তাকে মেরে ফেলতে, কিন্তু এবার তুমি তাকে ডিফেন্ড করছো। আবার তুমি যেভাবে তার দিকে তাকাচ্ছিলে সেটা তো অন্যরকম লাগছিল। ইয়াংশু সরে গিয়ে বলে, তুমিও তো যখন ফুয়ুর দিকে তাকাও তখন তোমাকে অন্যরকম লাগে। এই কথা শুনে মুহান সেখান থেকে চলে যায়। ইয়াংশু কল্পনা করে একবার ইচেন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তখন ইয়াংশুর বাবা শিয়ানকে বলে, ইচেনকে নিয়ে আমাকে পাহাড়ে যেতে হবে, তাই তুমি আর্নিং এর খেয়াল রেখো। এরপর 10 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আর্নিং বলছিল 10টা বছর পার হয়ে গেছে, অথচ ইচেন একবারও আসেনি। ও তো মনে হয় আমাকে চিনতেই পারবে না, কিন্তু তোমাকে চিনতে পারবে তোমার কপালের ফুলটা দেখে। তখনই শিয়ানের মা মানে জুয়াং রাজ্যের মহারানী সেখানে আসে আর বলে, আমি আর তোমার বাবা তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি, অবশেষে তোমাকে পেলাম, তুমি এখনই রাজ্যে ফিরে চলো। শিয়াং ইয়াংশুকে ধরে বলে, তুমি কষ্ট পেও না, আমি অবশ্যই আবার ফিরে আসব। এরপরে সে তার মায়ের সঙ্গে চলে যায়। বর্তমানে শিয়ান ইয়াংশুর ঘরে আসে আর বলে, পা কি ব্যথা করছে? ইয়াংশু বলে, হ্যাঁ। শিয়ান বলে, এটা তো সবে মাত্র শুরু, একটু পর আমার ঘরে আসবে। ইয়াংশু শিয়ানের ঘরে গেলে শিয়ান বলে, কেমন লাগছে? ইয়াংশু বলে, আপনার সঙ্গে কখনোই আমার দেখা হয়নি, তাহলে আপনি আমার উপর এত রেগে কেন আছেন? শিয়ান মনে করে জুয়াং রাজ্যে ফিরে আসার পর সে তার একজন লোককে দিয়ে আর্নিংকে খুঁজতে পাঠায়। সেই লোক বলে আর্নিং মারা গেছে, আর মারা যাওয়ার আগে সে লেংজু রাজ্যের বড় রাজকুমারী ইয়াংশুর সঙ্গে দেখা করেছিল। বর্তমানে সেই ইয়াংশুর গলা চেপে ধরে বলে, তুমি আর্নিংকে মেরে ফেলেছো, কিন্তু এটা তো আর্নিংই ছিল। তাই সে বলে, না আমি এই কাজ করিনি। কিন্তু পরে সে মনে মনে ভাবে ওকে সত্যিটা জানতে দেয়া যাবে না। সে তার হাত সরিয়ে দিয়ে বলে, হ্যাঁ আমি ওকে মেরেছি, তো তুমি কি করতে পারবে? শিয়ান এরপর শিকল দিয়ে তাকে বেঁধে ফেলে। পরে একটা বিষের ওষুধ নিয়ে বলে, এই ওষুধটা অনেক পাওয়ারফুল, তবে এটা তোমাকে মারবে না, এটা শুধুমাত্র তোমাকে অনেক যন্ত্রণা দেবে, বেশিক্ষণের জন্য না, মাত্র 2 ঘন্টার জন্য। এই বলে সে ওষুধটা তাকে দিয়ে দেয়। ইয়াংশুর এত যন্ত্রণা হচ্ছিল যে সে অজ্ঞান হয়ে পড়ে। ওইদিকে মুহান ঘরে আসলে ইয়াংশুকে দেখতে পায় না। তখন ফুইউ এসে বলে, আপু ঘরে নেই, আমি দেখলাম আপু যুবরাজের ঘরে গেল, মনে হচ্ছে আবার সে তার পুরনো প্রেমিককে ভুলে নতুন একজনকে ধরেছে। মুহান সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে সেই ঘরে আসলে শিয়ান বলে, তুমি এখানেও চলে এসেছো? মুহান বলে, আপনি যা করছেন তা শুধু বোকারা করে, আপনি লিনজাও রাজ্যের সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে পারেন, ইয়াংশুকে বিয়ে করে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, তখন আপনাকে দেখার মতো কেউ থাকবে না। শিয়ান বলে, আমি তো শুনেছি তুমি নাকি ইয়াংশুর জন্য পাগল, এখন দেখছি তুমি আরো উল্টো ওর ক্ষতি চাইছো। মুহান বলে, আমি কি চাই সেটা দিয়ে আপনার দরকার নেই, আপনার যেন ভালো হয় এজন্য আমি আপনাকে ভালো উপদেশ দিলাম। সেই ইয়াংশুকে নিয়ে চলে যায়। এদিকে আমরা সুয়াং রাজ্যের যুবরাজকে দেখতে পাই। এখানে মুহানের সৈনিক এসে বলে, তারা জুয়াং রাজ্যের সঙ্গে একটা চুক্তি করতে গেছে, এমনটা হলে আপনার রাজ্য ভেঙে পড়বে, আপনি বরং বড় রাজকুমারীকে কিডন্যাপ করে নিয়ে আসুন, তাহলে তারা আপনার কথা শুনতে বাধ্য হবে। এরপরে সে তাকে একটা ম্যাপ দেয়, যে রাস্তা ধরে ইয়াংশু আর বাকিরা তাদের রাজ্যে ফিরে যাবে। পরদিন তারা যখন রাজ্যে ফিরে যাবে তখন ইয়াংশু গাড়ির ভেতর থেকে চুয়ানকে বলে, ভাইয়া তুমি মুহানের সঙ্গে ফিরে যাও, আমার শরীরটা ভালো না, তাই আমি একটু ধীরে সুস্থে যেতে চাই। ফুইউ বলে, আপু আমিও তোমার সঙ্গে যাচ্ছি, জিয়াও বলেছে সে কয়েকদিন এখানে থাকবে। এরপরে গাড়িতে চড়ে যখন তারা যাচ্ছিল তখন ফুইউ বলে, মুহান বলেছে ও নাকি আমাকে ভালোবাসে, প্রাসাদে গেলে ও আমার বিয়ের জন্য বাবা মায়ের সঙ্গে কথা বলবে। এই কথা শুনে ইয়াংশু ভীষণ অবাক হয়ে যায়। তখনই তাদের উপর সুয়াং রাজ্যের লোকেরা আক্রমণ করে দেয়। এদিকে এই কথা মহারাজের কাছে চলে যায়। চুয়ান আর মুহান দুজনেই বলে, আমরা 2 রাজকুমারীকে বাঁচাতে যাচ্ছি। মুহান যখন যাচ্ছিল তখন তার সৈনিক বলে, আমি আপনাকে না বলে একটা কাজ করেছি, আমি সুয়াং রাজ্যের যুবরাজকে বলেছি তারা যেন ইয়াংশু রাজকুমারীকে কিডন্যাপ করে, সে যা করেছে তার জন্য এই শাস্তি তো তার প্রাপ্য, তাহলে আপনি কেন তাকে বাঁচাতে যাচ্ছেন? কিন্তু মুহান তার সঙ্গে কোনো কথা না বলে ইয়াংশুকে বাঁচানোর জন্য যেতে থাকে। এদিকে সুয়াং রাজ্যের যুবরাজ এদের দুজনকে বেঁধে রেখেছিল। সে বলতে থাকে, শত্রু রাজ্যের 2 রাজকুমারী আমার হাতে, এর চাইতে আনন্দের জিনিস আর কি হতে পারে? তবে তোমাদের মারার আগে আমার আরেকটা কাজ আছে। ইয়াংশু বলে, তুমি শুধু তোমার হাত দিয়ে আমাকে একবার ছুঁয়ে দেখো। সে যখনই তাকে ছুঁতে যায় তখনই তার হাতে একটা চাকু এসে লাগে। দেখা যায় সেখানে মুহান এসেছে। সে সবার সঙ্গে ফাইট করে 2 রাজকুমারীকে মুক্ত করে এরপর যখন আসছিল তখন তাকে অনেক সৈনিকরা ঘিরে ধরে। ওই সময় চুয়ান রাজ সেনাদের নিয়ে সেখানে চলে আসে। মুহান 2 রাজকুমারীকে ধাক্কা দিয়ে বলে, তোমরা তাড়াতাড়ি সেখানে যাও। ইয়াংশু ঘোড়ায় চড়ার সাথে সাথেই চুয়ান তাকে অজ্ঞান করে ফেলে।
এরপর বলে আগুন লাগিয়ে দিতে। মুহূর্তের মাঝে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপরে সিনে ইয়ানশুকে দেখা যায় যার সবেমাত্র জ্ঞান ফিরেছে। সে চুয়ানকে বলে মুহান কোথায়। চুয়ান বলে সেখান থেকে আসার সময় আমি আগুন লাগিয়ে দিয়ে এসেছি, মুহান হয়তো বেঁচে নেই। ইয়াংশু এই কথা বিশ্বাস করতে চায় না, তার মন ভীষণ খারাপ হয়ে যায়। এটা দেখে চুয়ান বলে ওর জন্য তুমি কাঁদছো, আমি মারা গেলেও কি তুমি কাঁদবে? ইয়াংশু বলে না। এরপর পরদিন রাজদরবারে মহারাজ চুয়ানের বীরত্বের জন্য তাকে পুরস্কার দিতে চাইছিল। তখনই মুহান সেখানে আসে। সে হাতে করে একটা বক্স নিয়ে এসেছে। ইয়াংশু তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। মুহানের বক্সে সুয়াং রাজ্যের যুবরাজের মাথা ছিল। মহারাজ বলে আমি কিছু বুঝতেই পারছি না। ইয়াংশু বলে ওই দিন সুয়াং রাজ্যের যুবরাজ আমাদেরকে বন্দি করে রেখেছিল, তখন মুহান আগে আসে, সে আমাদেরকে বাঁচায়। ওই সময় চুয়ান সেনাবাহিনী নিয়ে সেখানে যায় আর আগে আমাদেরকে নিয়ে চলে আসে। মহারাজ মুহানের এই ব্যবহারে ভীষণ খুশি হয়। সে তাকে আর সেনাদের কমান্ডার বানিয়ে দেয় এবং আলাদা একটি প্রাসাদ দেয় থাকার জন্য। এরপর মুহান যখন যাচ্ছিল তখন ইয়াংশু বলে বিশ্বাস করো আগুন লাগার ব্যাপারে আমি কিছুই জানতাম না। মুহান বলে আপনাকে এগুলো বলতে হবে না, আপনার দেওয়া বিষ এখনো আমার গায়ে রয়েছে, বাঁচতে হলে আমাকে আপনার কাছে আসতেই হবে। তখনই ফুয়ু সেখানে আসে। সে তাকে একটা জেট দেখিয়ে বলে আমার মা আমাকে এটা দিয়েছিল, এখন এটা আমি আপনাকে দিতে চাই। এটা দেখে ইয়াংশু রেগে সেখান থেকে চলে যায়। মুহান বলে আপনার উপহার অনেক দামি, আমি এটা নিতে পারবো না। সে সেখান থেকে চলে যায়। এরপরে একজন গার্ড মহারাজের জন্য ভার্জিন রক্ত নিয়ে আসে। মহারাজ বলে ওই সকল মেয়েদের কি অবস্থা? গার্ড বলে তাদেরকে স্যাক্রিফাইস করার পরেও ব্লাড স্পিরিট জেগে উঠছে না। মহারাজ তখন চিন্তায় পড়ে যায়। সে বলে আমার পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, যে করেই হোক তাড়াতাড়ি যেন ইয়াংশুর বাচ্চা হয়, আমাকে সেটা দেখতে হবে। এদিকে ইয়াংশুকে জিম্মু এসে বলে মুহান নতুন প্রাসাদে যাচ্ছে। ইয়াংশু তখনই সেখানে আসে। সে বলে যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছো? মুহান বলে তাহলে আমাকে একটা কারণ বলো যে জন্য আমি এখানে থাকবো। তখনই চুয়ান সেখানে আসে। ইয়াংশু বলে তুমি এখানে? সে বলে কেন, আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? মুহান চুয়ানকে ধরে বলে বুঝতেই যখন পারছো তখন আবার জিজ্ঞেস করছো কেন? তখনই ফুয়ু সেখানে আসে। ইয়াংশু বলে তুমি আবার কেন এসেছো? সে বলে দেখতে এসেছি কমান্ডার মুহানের কিছু প্রয়োজন কিনা। ইয়াংশু বলে আমার বলা ছাড়া এখান থেকে কোনো মানুষ চলে যেতে পারবে না। ফুয়ু বলে তোমার মনে হয় না তুমি একটু বেশি করছো? ইয়াংশু বলে তাই বুঝি। সে তখন এদের দুজনকে ঘর থেকে বের করে দেয়। জিয়াও তাদেরকে দেখে হাসতে থাকে। এরপর রাতের বেলা ইয়াংশু আর জিয়াও ড্রিঙ্ক করছিল। জিয়াও বলে তুমি কি মুহানকে পছন্দ করে ফেলেছো? তাহলে তুমি কিন্তু ওকে নিজের কাছে ধরে রেখো, তুমি ওকে সিরিয়াস করো। ইয়াংশু ভাবতে থাকে যেভাবেই হোক মুহানের মনে আমাকে ভালোবাসার জোগাড় করতেই হবে। সে মাতাল অবস্থায় মুহানের ঘরে আসে। মুহান বলে তুমি এত রাতে এখানে? ইয়াংশু তাকে বসিয়ে বলে তুমি কে, এত হ্যান্ডসাম দেখতে? মুহান বলে তুমি ড্রিঙ্ক করেছো। তবে ইয়াংশু তার কথা শোনে না। সে বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তুমি অন্য মহিলার কাছে চলে যাবে। মুহান বলে তুমি ভালো করে দেখো, তুমি আমাকে অন্য কেউ ভাবছো। ইয়াংশু বলে না তো, তুমিই তো আহাম্মক ছেলেটা। মুহান অবাক হয়ে বলে তুমি আমাকে কি বলে ডাকলে? সে কল্পনা করে ছোটবেলায় আর্নিং একটা গল্পের বই পড়ছিল। তখন ইচেন তার কাছে এসে বলে তুমি কি বই পড়ছো? আর্নিং এরপরে তাকে পুরো গল্পটা বলে। আর সেই কাহিনীটা ছিল একটা হরিণ পরী আর ডেমন রাজার, যেটাও কিন্তু একটা ড্রামা। আর সেই ড্রামাটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেব। পুরো গল্প শোনার পর ইচেন বলে আমি তো কিছু বুঝতেই পারলাম না। তখন আর্নিং তাকে বলেছিল তুমি বুঝবে না কারণ তুমি একটা আহাম্মক। বর্তমানে সে তাকে কিস করে। মুহান তাকে ধরে বলে তুমি আবার বলো তো আমি কে? সে বলে তুমি আহাম্মক, আর এরপর ঘুমিয়ে পড়ে। এরপরে মুহান ইয়াংশুকে ঘরে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয়। পরদিন সকালে ঘুম ভাঙলে জিয়াও বলে তুমি কি, হ্যাঁ রাতের বেলা ড্রিঙ্ক করে নিজে এসে ঘুমিয়ে পড়েছো আমাকে সেখানে একা রেখে? এরপর বলে চলো আমি তোমার আর মুহানকে এক করার জন্য একটা প্ল্যান করেছি। সে তাকে একটা ঘরে নিয়ে আসে। তারপর সেখানে মুহানও আসে। জিয়াও দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। মুহান বলে তুমি এখানে আমাকে টর্চার করার জন্য এনেছো? ইয়াংশু বলে আমি তোমাকে আনিনি। সে সেখানে থাকা একটা ফিতা ধরে টান দিলে উপর থেকে গোলাপের পাপড়ি পড়ে। মুহান ইয়াংশুর মাথা থেকে একটা পাপড়ি সরিয়ে দেয়। এদিকে আমরা জেলখানা দেখতে পাই যেখানে চুয়ানের গার্ডেরা মুহানের সৈনিককে ধরে নিয়ে এসেছে। চুয়ান বলে আমি ওকে চিনি, ও হলো জিসাং এর বাড়ির একজন সেবক, ওর নাম লিং। লিং বলে আপনি আমাকে চিনেছেন? জিসাং হুজুরের সঙ্গে আপনার সত্যতা কি?
চুয়ান তার গলা চেপে ধরে বলে, আমি যা করেছি তোদের মাস্টার এটাই ডিজার্ভ করে। এরপর সে বলে, তুমি এখানে কি করছো, নাকি এখানে কারো সঙ্গে তোমার যোগাযোগ আছে? সে একটু ভেবে বলে, ও আমি বুঝতে পেরেছি, তোমার মুহানের সঙ্গে যোগাযোগ রয়েছে তাই না? লিং কিছুই বলে না। তখন সে বলে, ঠিক আছে, আমি মুহানকে নিয়ে আসছি। এদিকে মুহানের কাছে এই খবর চলে আসে যে লিং চুয়ানের হাতে আছে। একটু পরে চুয়ান ইয়ানশুকে নিয়ে আসে। সে বলে, তুমি জানো এই ছেলেটা আর মুহান মিলে প্লটিং করছে। ইয়াংশু বিশ্বাস না করলে সে তাকে অনেক মারে আর বলে সবকিছু স্বীকার করে নিতে, তবে লিং কোনো কিছুই বলে না। তখন সেখানে মুহানও আসে। চুয়ান বলে, আপনি কি এই ছেলেটাকে চেনেন? তবে মুহান সরাসরি বলে দেয়, আমি ওকে চিনি না। চুয়ান এরপর ছেলেটার গায়ে আঘাত করতে চাইলে ইয়াংশু তাকে না করে আর বলে, আমাকে দাও, আমি করছি। এরপরে সে নিজে তার বুকে আঘাত করে আর বলে ওর বডিটাকে নিয়ে কবরস্থানে ফেলে আসতে। একটু পর মুহানের কাছে একজন লোক এসে বলে, হুজুর, আমরা কবরস্থানে লিংয়ের কোনো বডি পাইনি। মুহান এতে ভীষণ অবাক হয়ে যায়। এরপরে মহারাজের কাছে একটি মেয়ে একটা ওষুধ নিয়ে আসে, তবে মহারাজ সেটা মুখে দিয়ে ফেলে দেয়। এজন্য জিমও সেই মেয়েটাকে মেরে ফেলে। মহারাজ বলে, এবার ব্লাড স্পিরিটকে একমাত্র ইয়াংশুর বংশধরই ঠিক করতে পারবে। পরদিন মহারানী এসে মহারাজকে বলে, কি হয়েছে? মহারাজ বলে, তুমি জানো সুয়াং রাজ্য আমাদের সঙ্গে অনেক ঝামেলা করছে। মহারানী তখন বলে, তাহলে আপনি জুয়াং রাজ্যের সঙ্গে ইয়াংশুর বিয়ে দিয়ে দিন। তারা তো বলেছে এই বিয়ে হলে তারা আমাদেরকে সব দিক থেকে সাহায্য করবে। মহারাজ এটা করতে চায় না, তবে রাজ্যের জন্য এখন তাকে এটা করতেই হবে। এরপর সে বলতে থাকে, ওকে বিয়ে দিলে ও প্রেগনেন্ট হয়ে গেলে তাহলে ওকে তাড়াতাড়ি নিয়ে আসা যাবে। একটু পর ফুইউ বলে, মা, সত্যি কি আপুর বিয়ে হয়ে যাবে? তখন তার মা বলে, তুমি চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা আমি করছি। তুমি কি কাউকে পছন্দ করো? ফুইউ বলে, হ্যাঁ। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে ইয়ানশুকে তার বাবা এই কথা বললে সে বলে, এটা কখনোই সম্ভব না। তখন মহারানী এসে বলে, তাড়াতাড়ি মহারাজের আদেশনামা হাতে নাও। এরপর সে মহারাজকে বলে, বড় রাজকুমারীর বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ফুইউকেও আমরা বিয়ে দিয়ে দেই। মহারাজ বলে, ঠিক আছে। রানী ফুইউকে ডাকে। ফুইউ আর মুহান একসাথে সেখানে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফুইউ মুহানকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? সে তার হাত সরিয়ে দেয়। তখন ফুইউ বলে, বড় আপুর বিয়ে হয়ে যাচ্ছে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে গ্রেট জেনারেল হতে সাহায্য করব। এরপর তুমি চাইলে সিংহাসনেও বসতে পারবে। ইয়াংশু বলে, আমি এই বিয়ে করব না। মহারাজ তখন সবাইকে বের করে দেয়। এরপর বলে, তোমাকে বিয়ে করতেই হবে। সে রুয়াং রাজ্যের একটা চিঠি দেয়, যেখানে শিয়ান বলেছে, আপনাদের বড় রাজকুমারীকে আমার কাছে বিয়ে দিলে আমি আপনাদের সাহায্য করব। ইয়াংশু ভাবতে থাকে, এখন আমার কাছে একটাই উপায় আছে, শিয়ানকে সবকিছু খুলে বলা। তাই সে বিয়েতে রাজি হয়ে যায়। এতে মহারাজ খুশি হয়ে যায়। অন্যদিকে চুয়ান এসে মুহানের কলার ধরে আর বলে, ওর কি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? মুহান বলে, এত রাগের কি আছে, চা খেয়ে মাথা ঠান্ডা করো। চুয়ান চা ফেলে দিয়ে বলে, তুমি কি বিশ্বাস করো যে আমি তোমাকে মেরে ফেলবো? মুহান বলে, আমাকে মেরে ফেললেও তুমি এই বিয়ে আটকাতে পারবে না, তার চেয়ে বরং তুমি ঠান্ডা মাথায় ভাবো। মহারাজ ওর বিয়ে ঠিক করেছে, এই মুহূর্তে একমাত্র তুমি ওকে সাহায্য করতে পারবে। চুয়ান বলে, তুমি যদি আমাকে ফাঁসিয়ে দাও। মুহান বলে, তাহলে তুমি কি করতে চাও? তুমি যাকে ভালোবাসো সে অন্য কাউকে বিয়ে করবে, অন্য কারো বাচ্চা ধারণ করবে, সেটা তোমার ভালো লাগবে? তুমি যদি ইয়ানশুকে বাঁচাতে আসো তাহলে আমি এমন ভান করব যে আমি কিছুই দেখিনি। একটু পরে চুয়ান তার সৈনিককে বলে, ভালো কিছু লোক ভাড়া করো, মানে সেই ইয়ানশুকে আটকাবে। পরদিন ইয়ানশু সুন্দর করে তৈরি হয়ে জুয়াং রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ করেই চুয়ান তার ক্যারেজ আক্রমণ করে তাকে নিয়ে যেতে চায়, তবে ওই সময় মুহান বলে, মার্কিউস রাজ্য বিরুদ্ধে কাজ করছে, তাই তাকে এখনই বন্দি করো। মানে সত্যি সে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এরপরে চুয়ান জেলখানায় ছিল। তখন মুহান এসে বলে, আমি কোনোদিন ভাবিনি যে তোমাকে আমি এইভাবে দেখব। চুয়ান বলে, আমি জানতাম এটা আমার জন্য একটা ফাঁদ, কিন্তু তারপরও আমি এতে পা দিয়েছি শুধুমাত্র দেখার জন্য যে তুমি কি ইয়াংশুকে ভালোবাসো। কিন্তু আমি দেখতে পেলাম ভালোবাসা তো দূরে থাক, ওর জন্য তোমার একটু দয়াও নেই। মুহান বলে, ও আমার দয়ার যোগ্য না। এটা তো সবে শুরু, জুয়াং রাজ্যে যাওয়ার সাথে সাথেই ওকে টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হবে। চুয়ান বলে, তুমি এটা কি বলছো? শিয়ানের সঙ্গে ওর কোনো শত্রুতা নেই, তাহলে ও কেন এরকম করবে? মুহান বলে, তুমি জানতে চাও? তাহলে নিজেকে জিজ্ঞেস করো। ইয়ানশুকে সেখানে পৌঁছে দেওয়ার পর আমি এখানে এসে তোমাকে মেরে ফেলবো, তাই প্রস্তুত হয়ে থেকো। রাস্তায় ইয়ানশু বিশ্রাম নিতে চাইলে একটা ক্যাম্পের আয়োজন করা হয়। ইয়ানশু নিজের বিয়ের পোশাকটাও বদলে ফেলেছিল। সে মুহানকে বলে, আমি চা খেতে চাই, আমার জন্য ঝর্ণা থেকে পানি নিয়ে আসো। মুহান বাধ্য হয়েই তার সব কথা মেনে নিচ্ছিল। রাতের বেলা ইয়াংশু বলে, আমি যদি তোমাকে আমার গার্ড না বানাতাম
তাহলে তুমি এখনো একটা টয় বয় হয়ে থাকতে। এখন তুমি কমান্ডারও হতে না, আর আমাকে শিয়ান রাজ্যে বিয়েও করতে হতো না। এরপর সে বলে, কাল তো আমার বিয়ে হয়ে যাবে, আজ সেইবার আমি একটু ডান্স করি। সে তলোয়ার নিয়ে সেখানে ডান্স করতে শুরু করে। একটু পর মুহানও তার সঙ্গে জয়েন করে। এরপর তারা দুজন দুজনকে দেখে খুশি হয়। পরদিন তারা সেখানে একটা টেম্পলে যায়। এখানকার প্রিস্ট ইয়ানশুকে বলে, আপনি যা চাইছেন তা পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এমনও হতে পারে সেটা সব নাও হতে পারে। ইয়াংশু তখন ভীষণ মন খারাপ করে ফেলে। রাত হয়ে গেলে একজন বলে, ম্যাডাম এই জেটটা কিনতে পারেন, এই জেটটা কিনলে আপনার উপর থেকে সকল দুর্ভাগ্য চলে যাবে। ইয়াংশু সেটা কেনে না, তবে মুহান সেটা কেনে। এরপর সে সেটা এনে ইয়াংশুকে দেয় আর বলে, যদি তোমার খারাপ ভাগ্য হয়ে থাকে এটা তোমার ভাগ্যকে ভালো করে দেবে, অর্থাৎ তুমি যা চাও তা পেয়ে যাবে। ইয়াংশু সেটা পেয়ে ভীষণ খুশি হয় আর বলে, আমি এখন থেকে প্রতিদিন এটা পরবো। পরদিন তারা জুয়াং রাজ্যে চলে আসে। মুহান শিয়ানের হাতে ইয়ানশুকে তুলে দিয়ে বলে, আমাকে এখন যেতে হবে। সে যখন চলে যাচ্ছিল তখন ইয়ানশু বুঝতে পারে মুহানের ভেতর থেকে ভালোবাসার ফুল আবার চুপসে গেছে। সে বুঝতে পারে মুহান তাকে ভালোবেসে ফেলেছে, তাই সে আবার যেতে চায়। তবে শিয়ান তাকে ধরে রেখেছিল বলে তার হাত থেকে সেই জেটটা পড়ে গিয়ে ভেঙে যায় আর শিয়ান তাকে টেনে নিয়ে যায়। এদিকে ফুয়ু রাতের বেলা আকাশে একটা ফানুস দেখতে পায়। সে তখন দাসীদেরকে বলে, এই কথা মাকে জানাও। অন্যদিকে আমরা জিম্মুকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে মহারাজের কথা শুনছিল। মহারাজ এখানে বলছিল, ব্লাড স্পিরিটকে জাগাতেই হবে, আজ রাতে এই মেয়েটাকে স্যাক্রিফাইস করো। একবার যদি ইয়াংশুর বাচ্চা হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না। এই মেয়েটা ছিল জিম্মুর বোন, তাই জিম্মুর চোখ দিয়ে তখন পানি পড়ছিল। সেই মেয়েটাকে মেরে ফেলা হয়। অন্যদিকে রানী আর ফুয়ু একটা জায়গায় আসে। এখানে আমরা একজন দাসী আর তার ছেলেকে দেখতে পাই যারা ফানুস বানাচ্ছিল। রানী বলে, তুমি এই ফানুস বানিয়ে মহারাজকে সংকেত দিতে চাইছো যে তুমি আর তোমার ছেলে বেঁচে আছো। সে দাসী বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। এখানে আমরা জানতে পারি এই দাসীর সঙ্গে মহারাজের খারাপ সম্পর্ক ছিল, যার ফলে এই ছেলের জন্ম হয়েছে। তবে রানী এই বিষয়টা মহারাজকে জানতেই দেয়নি এবং তাদেরকে মারার ভয় দেখিয়ে লুকিয়ে রেখেছে। এদিকে মুহানের কাছে লিং আসে। মুহান তো তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি বেঁচে আছো? লিং বলে, ওই দিন রাজকুমারী আমাকে ধীরে আঘাত করেছিল, এরপরে আবার মাঠে এসে সে আমাকে তার একটু রক্ত দেয়। লিং বলে, আপনি আমাকে কেন বাঁচালেন? সে বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, এরপর তুমি সবকিছু জানতে পারবে। মুহান বলতে থাকে, ও এত ভালো? লিং বলে, এরপরে আমি মহারাজের ব্যাপারে তদন্ত করতে থাকি। তখন আমি মহারাজের গুপ্ত কক্ষের ভিতর একটি দাসীকে দেখতে পাই, যে আমাদের বাড়ির দাসী ছিল। সে আমাকে বলেছে ওই হত্যাকাণ্ডের পেছনে নাকি ইয়াংশু রাজকুমারীর কোনো হাত নেই, তাকে বাধ্য করা হয়েছিল। এই কথা শুনে মুহান আরো অবাক হয়ে যায় যে তার বাবা মায়ের মৃত্যুর পেছনে ইয়াংশু জড়িয়ে নেই। তবে সে বলে, কিন্তু এখন জেনে আমি কি করব? ওকে যদি আমি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমি এই রাজ পরিবারের উপরে কিভাবে প্রতিশোধ নেব? এখানে এসে তো ও আবার কষ্ট করবে। এদিকে চুয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হচ্ছিল রাজকুমারীর বিয়েতে বাধা দিয়ে তার টাইটেল কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইয়ানশুকে দেখা যায়, যাকে কিনা শিয়ান প্রচন্ড পরিমাণে টর্চার করছিল। একসময় সে তাকে চাকু দিয়ে মারতে চায়, তখন ইয়াংশু চিৎকার করে বলে, ভাইয়া আমি। ভাইয়া ডাক শুনে শিয়ান অবাক হয়ে যায়। তখন সে বলে, আমি আননি। সে তাদের ছোটবেলার পড়া কিছু কবিতাও বলে, যার ফলে শিয়ান বিশ্বাস করে নেয়। এদিকে মুহান এখন নিজের প্রাসাদে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট সাজিয়েছে। এখানে চুয়ানকে নিয়ে আসা হয়। মুহান তলোয়ার ধরে বলে, যেদিন আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এক এক করে আমার শত্রুদের মেরে ফেলবো, আর আজ তোমার পালা। চুয়ান বলে, তার মানে তুমি বেঁচে আছো আর তুমি প্ল্যান করে এগুলো করছো? আমি যদি জানতাম তাহলে আমি নিজে তোমাকে মেরে ফেলতাম। মুহান বলে, তোমার সুযোগ তুমি হারিয়ে ফেলেছো, তাই এখন হাঁটু গেড়ে বসো। চুয়ান বলে, কখনো না, আমি কখনোই হাঁটু গেড়ে বসবো না। মুহান তার ঘাড়ে ধরে তাকে বসায়। চুয়ান বলে, ওই লোকের মরে যাওয়াই ভালো, সে আমার মা দাসী ছিল বলে আমাকে নিজের পরিচয় দেয়নি। মুহান তখন চুয়ানের স্লিপ সরালে দেখতে পায় তার হাতে একটা পোড়া দাগ রয়েছে। তার মনে পড়ে ছোটবেলায় সে আর তার বড় ভাই একসঙ্গে খেলার সময় এক দাসী আসতে থাকলে তার বড় ভাই তাকে বাঁচায় আর গরম খাবার তার হাতে পড়ে যায়। তার ওই বড় ভাইটাই ছিল চুয়ান। মুহান ভীষণ অবাক হয়ে যায়। চুয়ান বলে, ওই সময় আমার মা একটা ভুল করেছিল, যার কারণে বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর মা কত কষ্ট করে যে জীবনযাপন করেছি, আমার মায়ের মৃত্যুর জন্য উনিই দায়ী। তাই ওনার সঙ্গে যা হয়েছে তা ঠিক হয়েছে, আর আমি ইচ্ছে করেই সেটা করেছি। তুমি জানো ওনাকে মরতে দেখে আমি কত খুশি হয়েছি।
মুহান তখন তাকে মারতে যেতে চায়, তবে চুয়ান তার চোখে একটা পাউডার ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপরে ইয়ানশুর ঘুম ভাঙলে শিয়ান তাকে অনেকগুলো উপহার এনে দেয় আর বলে, এতগুলো বছরে এগুলো আমি তোমার জন্য রেডি করেছি, আরো অনেক কিছু আছে। এরপর সে তার গালে হাত দিয়ে বলে, তোমার চেহারা, ইয়ানশু বলে, প্রতিশোধের জন্য বদলে ফেলেছি। এদিকে মুহানকে ডাক্তার দেখে বলে, আপনার চোখ ভালো আছে, এটা 2-1 দিনের মধ্যে সেরে যাবে, বিয়েতে কোনো অসুবিধা হবে না। ফুইউ বলে, 5 দিন পর আমাদের বিয়ে। তবে মুহান কিছু না বললে সে বলে, কি হয়েছে, তুমি খুশি না? মুহান বলে, আমি খুশি। সে মনে মনে বলে, যে করেই হোক এখন আমাকে মহারাজের কাছাকাছি যেতে হবে। একবার যদি আমার পরিচয় ফাঁস হয়ে যায়, তারপর আমার অবস্থা কি হবে তা আমি কল্পনাও করতে পারি না। অন্যদিকে ইয়ানশু শিয়ানকে সবকিছু খুলে বলে। শিয়ান বলে, চলো আমরা বিয়ে করে নিই, আমি সবসময় তোমাকে দেখে রাখবো। তখনই তাদের কাছে কবুতরের মাধ্যমে একটি চিঠি আসে। চিঠি দেখে ইয়ানশু বলে, আমি এখানে থাকতে পারবো না, 5 দিন পর মুহানের বিয়ে, তাই আমাকে সেখানে যেতেই হবে। শিয়ান এতে রাজি হয়। এদিকে এদের দুজনের বিয়ে হচ্ছিল, তখন সেখানে ইয়াংশু চলে আসে। সে বলে, মুহান, তুমি অন্য একজনকে বিয়ে করছো? আমি শুধু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? মুহান বলে, না। ইয়াংশু বলে, এই কথাটা একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। মুহান তারপর তার কাছে গিয়ে বলে, আমি এই জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি। এই কথা বলে সে তাকে কিস করে। ফুইউ বলে, ইয়াংশু, তুমি আমার বিয়ের দিন এরকম কাজ করতে পারো না। ইয়াংশু বলে, পারলে আমাকে আটকে দেখাও। এরপরে তারা মুহানের ঘরে চলে আসে। এখানে ইয়াংশু বলে, আজকে রাতের পরে তুমি শুধুমাত্র আমার হয়ে যাবে। তারা দুজন কিস করতে শুরু করে আর এরপর ইন্টিমেট হয়ে যায়। তখন সেখানে একটি পদ্ম ফুল বেরিয়ে আসে, মানে মুহানের ভালোবাসার ফুল ফুটে গেছে। পরে মুহান ইয়ানশুর আইব্রো এঁকে দেয়। সে বলে, যদি আমার আঁকা ভালো হয় তাহলে প্রতিদিন আমি তোমার আইব্রো এঁকে দেব। ইয়াংশু বলে, তার মানে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে চাও? মুহান বলে, হ্যাঁ, আমি আজীবন তোমার সঙ্গেই থাকতে চাই। রাতের বেলা তারা যখন বাইরে আসে তখন হঠাৎ করেই মহারাজের এনোজ সেখানে মহারাজের আদেশনামা নিয়ে আসে, যেখানে লেখা ছিল, কমান্ডার মুহান মহারাজের আদেশ ভঙ্গ করেছে, সে বিয়ে ছেড়ে চলে এসেছে, তাই শাস্তি স্বরূপ তাকে জেলখানায় বন্দী করা হবে। ইয়াংশু বলে, এগুলো আমি করেছি, তাহলে ও কেন শাস্তি পাবে? এনোজ বলে, আমি তো এই বিষয়ে কিছু করতে পারবো না। তারা মুহানকে ধরে নিয়ে যায়। ইয়াংশু জিমোকে বলে, আমাকে মহারাজের কাছে নিয়ে যাও। এরপর সে মহারাজের সামনে বসেছিল। মহারাজ বলে, তোমাকে আমি আদর দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি, তুমি আমার আদেশ ভঙ্গ করার সাহস কোথায় পাও? ইয়াংশু বলে, আমি আর মুহান একজন আরেকজনকে ভালোবাসি, তাহলে অন্য একজনকে বিয়ে করার মানে কি? রানী বলে, মুহান ফুইউর হাজবেন্ড, তাই তুমি এগুলো কথা বলো কি করে? মহারাজ বলে, মুহান বড় রাজকুমারীকে প্রেমের জালে ফাঁসিয়েছে, তাই তাকে চরম শাস্তি দেওয়া হবে। ইয়াংশু তার বাবাকে ডাকতে থাকে। তখনই খবর আসে যে জুয়াং রাজ্যের যুবরাজ শিয়ান এখানে এসেছে। শিয়ান আসলে মহারাজ বলে, আমি আসলে বুঝতে পারিনি আমার মেয়ে কিভাবে চলে আসলো, তবে ও যেহেতু আপনার স্ত্রী, আপনি ওকে নিয়ে যেতে পারেন। শিয়ান বলে, আমি এখানে বলতে এসেছি যে আমি রাজকুমারীর সঙ্গে বিয়ে ভেঙে দিচ্ছি, আর আপনারা চিন্তা করবেন না, আপনাদের রাজ্যকেও আমি সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো মুহানকে ছেড়ে দিন, কারণ রাজকুমারী আর মুহান একজন আরেকজনকে ভালোবাসে। মহারাজ তার কথায় আর আপত্তি করে না। এরপরে ইয়াংশু শিয়ানকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। শিয়ান বলে, এত কিছু বলতে হবে না, তুমি ভালো আছো এটা দেখলেই আমি খুশি। ইয়াংশু চলে গেলে জিয়াও শিয়ানের পেছনে পড়ে যায়। সে বলে, তুমি তো এই প্রাসাদে নতুন এসেছো, চলো আমি তোমাকে সবকিছু ঘুরে দেখাই। এরপরে ইয়াংশু মুহানের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। মুহান বলে, আর কিন্তু কখনো তুমি আমার জন্য মহারাজের বিরুদ্ধে যাবে না। ইয়াংশু বলে, অবশ্যই যাব, তোমার জন্য যদি জীবনও দিতে হয় তাতেও আমি পিছপা হব না। পরের সিনে মুহান ইয়াংশুর কাছে আসলে ইয়াংশু দেখায় তার জেটটা ভেঙে গেছে। মুহান বলে, তুমি চিন্তা করো না, আমি এটা ঠিক করে এনে দেবো। চলো আজ বাহিরে যাই, আজ সবাই ল্যান্থার্ন জ্বালাচ্ছে। লোকে বলে, লাভার্সরা একসঙ্গে যদি ল্যান্থার্ন জ্বালায় তাহলে তারা সারা জীবন একসাথে থাকে। তাই তারা দুজনেই বাহিরে চলে আসে। দুজনেই ল্যান্থার্ন পানিতে ভাসাচ্ছিল। এখানে মুহান মনে মনে প্রার্থনা করে সে যেন সারা জীবন ইয়াংশুর সাথে এভাবেই থাকতে পারে। এরপর তারা দুজন সেখানে বসে থাকলে হঠাৎ করেই তুষার পড়তে শুরু করে, যেটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়। উপর থেকে ফুইউ তাদেরকে দেখছিল আর রাগে সে জ্বলে যাচ্ছিল। বাড়িতে ফিরে আসলে মুহান ইয়াংশুকে দেখায় যে সে তার জেটটা ঠিক করে এনেছে। একটু পর ইয়াংশু বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকে, দুটো ফুল আমার হাতে আছে, এখন আমাকে আরেকটা নিতে হবে, এরপর তাড়াতাড়ি এই সবকিছু শেষ করতে হবে। তখনই শিয়ান সেখানে আসে। সে বলে, আমাকে এবার যেতে হবে, তবে তোমাকে একটা কথা বলি, মুহান কিন্তু অতটাও ভালো ছেলে নয়, আমার সঙ্গে তোমার বিয়ের কথাটা কিন্তু মুহানই আমাকে বলেছিল। ইয়াংশু মনে মনে বলে, তাহলে এবার আমার কাজ আরেকটু সহজ হবে। সে শিয়ানকে বলে, যাওয়ার আগে তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? এরপর মুহান মহারাজের কাছে বলে, মহারাজ, আমি সৈন্যদের নিয়ে গিয়ে সুয়াং রাজ্যকে একেবারে ঠান্ডা করে দিতে পারবো, যদি আপনি অনুমতি দেন তো।
মহারাজ তো এই কথায় ভীষণ খুশি হয়ে যায়, কারণ মহারাজের একমাত্র শত্রু রাজ্য হলো সুয়াং। মুহান যখন চলে আসছিল তখন ফুয়ু বলে, তুমি ভাবছো আপু সত্যি তোমাকে ভালোবাসে? আমার চেয়ে ভালো আপুকে কেউ চেনে না। তার দুদিন পর পর নতুন নতুন ছেলেদেরকে পছন্দ হয়ে যায়। এখন তার আবার জুয়াং রাজ্যের যুবরাজকে পছন্দ হয়ে গেছে। মুহান এই কথা শুনে ঘরে আসে, তখন সে শুনতে পায় পাশের রুমে ইয়াংশু আর শিয়ান কথা বলছে এবং তাদের কথাগুলো খুবই খারাপ শোনা যাচ্ছিল। মুহান সেখানে গেলে দেখতে পায় এরা দুজন খুবই অন্তরঙ্গ ভাবে বসে আছে। মুহান অবাক হয়ে বলে, তুমি এগুলো কি করছো? কোনো কিছু কি হয়েছে? তুমি আমাকে বলো, আমরা দুজন মিলে সমাধান করব। তুমি ওর কাছে কেন গেছো? ইয়াংশু বলে, তুমি সত্যিই ভেবেছো যে তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি? তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে এই যুবরাজকে আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে টর্চার করতে বলতে না। এরপর সে শিয়ানকে কিস করে, যেটা দেখে মুহান সেখান থেকে চলে যায়। একটু পর শিয়ান ও ইয়ানশুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে ফুয়ু তার মায়ের কাছে কান্না করছিল। সে বলে, ছোটবেলা থেকেই আমার কাছ থেকে ও সবকিছু কেড়ে নিয়েছে। এখন আমি যাকে পছন্দ করলাম তাকেও কেড়ে নিয়েছে। তার কান্না দেখে তার মা এক দাসীকে বলে ইয়াংশুকে এখানে ডেকে নিয়ে আসতে। ইয়াংশু যখন আসছিল তখন তার মনে কিছুটা সন্দেহ হয়, তাই সে জিম্মোকে বলে, বাবাকে গিয়ে এই কথা বলো যে মহারানী আমাকে ডেকেছে এবং পরিস্থিতি কিছুটা অন্যরকম লাগছে। ইয়াংশু সেখানে গেলে রানী তাকে বলতে থাকে, ইয়াংশু তুমি এই কাজটা কি করে করলে? নিজের বোনের সঙ্গে কেউ এরকম করে? ইয়াংশু বলে, ও যে আমার বোন এটাও মনে রেখেছে। ও আমাকে কতবার মারতে চেয়েছে, সবকিছু জানার পরেও আমি ওকে কোনো শাস্তি দিইনি। এ কথা আমি কাউকে বলিনি। ফুয়ু তখন তাকে একটা চড় মারে। ইয়াংশু বলে, শোনো, এখন আমার মুহানকে আর ভালো লাগছে না, তুমি চাইলে ওকে নিতে পারো। ফুয়ুর মা বলে, এগুলো কি ধরনের কথা? তখন সে কাশতে শুরু করে। একজন দাসী বলে, মহারানী আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। রানী সেখানে বসে ইয়াংশুকে বলে, ওষুধটা তুমি আমাকে দাও। এদিকে মহারাজ আর মুহান যুদ্ধ নিয়ে কিছু কথা বলছিল। তখনই জিম্মু সেখানে এসে বলে, রাজকুমারীকে রানী ডেকেছে এবং পরিস্থিতি কিছুটা খারাপ মনে হচ্ছে। তারা তখনই রানীর প্যালেসের উদ্দেশ্যে যেতে থাকে। অন্যদিকে ইয়াংশু ওষুধটার ঘ্রাণ নিয়ে কিছু একটা বুঝতে পারে। সে বলে, এই একটা অকাজের মেয়ের জন্য আপনি নিজের জীবন দিতে চাইছেন? সে নিজেই সেই ওষুধটা খেয়ে নেয়। ওই সময় মহারাজ সেখানে চলে আসে। সে তো এই অবস্থা দেখে ফুয়ুকে একটা থাপ্পড় মারে। ফুয়ু কাঁদতে কাঁদতে বলে, আপনি সব সময় এমন কেন করেন? আপনি আমার কথাটাই তো শুনলেন না। মহারাজ বলে, তোমার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার মেয়ে, তাই আমি ভালো করেই জানি তুমি কি করতে পারো। ওই সময় রানী নিচে বসে বলে, এই সব কিছু আমি করেছি। ফুয়ু এর কিছুই জানতো না। মহারাজ রানীকে শাস্তি দিয়ে দেয়। এরপরে ডাক্তার ইয়াংশুকে দেখে বলে, যে বিষ ওনার শরীরে আছে এটা কাটানোর জন্য আমার রক্তের প্রয়োজন। মুহান বলে, আপনি আমার রক্ত নিন। একটু পরে ইয়াংশুর জ্ঞান ফিরলে ডাক্তার বলে, কমান্ডার, মুহান নিজের রক্ত দিয়ে। এটুকু বলতেই মুহান বলে, আপনি চলে যান। ইয়াংশু মুহানকে বলে, তুমি আমাকে ঘৃণা করো না? তুমি আবার আমাকে বাঁচাতে কেন এসেছো? তুমি চলে যাও। মুহান কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ইয়াংশু দেখতে পায় তার কাছে দুটো ফুল রয়েছে, আরেকটা তাকে খুব দ্রুতই জোগাড় করতে হবে। সে বাইরে আসলে সেখানে চুয়ান আসে আর বলে, আমার তোমাকে একটা সিক্রেট বলার আছে। একটু পরে সেটাকে নিয়ে মুহানের প্রাসাদের সেই অ্যানসেস্ট্রাল হলে আসে। মেমোরিয়াল ট্যাবলেট গুলো দেখে ইয়াংশুর চোখে পানি চলে আসে। চুয়ান বলে, তুমি নিশ্চয়ই জানো না, মুহান হলো জিসাং এর ছেলে ইচেন। এটা শুনে ইয়াংশু একদম থমকে যায়। সে চুয়ানকে বলে, আমাকে একটু একা থাকতে দেন। সে মাটিতে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, এটা তো আমার আগেই বোঝা উচিত ছিল। একটা ছোট ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় একদিন তারা একটি পাহাড়ের গুহার মধ্যে যায়, যেখানে মুহানের মধ্যে ওই খারাপ শক্তিটা চলে যায়। বর্তমানে ইয়াংশু বলে, এখন আমি বুঝতে পারছি কেন ও আমাকে এত ঘৃণা করতো। সে আবারও দুটো ফুল বের করে দেখে আর বলে, এবার আমার শুধুমাত্র আরেকটা ফুল দরকার ইচেন, এরপরই আমি তোমাকে সবকিছু খুলে বলবো। এরপরে মুহান ইয়াংশুর ঘরে আসলে ইয়াংশু বলে, মুহান, ও না, তোমাকে তো আমার ইচেন বলে ডাকা উচিত, তাই না? এরপরেই সে তাকে আগের মতো বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। লোকেরা বলাবলি করছিল, এই কমান্ডারের তো যুদ্ধে যাওয়ার কথা ছিল, ওনার এই অবস্থা কেন? আরেকজন বলে, শুনেছি সেই নাকি সিটি লর্ড জিসাং এর ছেলে, আর এখন রাজকুমারী এটা জানতে পেরেছে। এরপরে ইয়াংশু মুহানকে জেলখানায় নিয়ে এসেছে। সে বলে, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমার ভালোবাসার যোগ্য? তুমি হয়তো জানো না, তোমার পুরো ফ্যামিলি শেষ করার পেছনে আমি দায়ী। ওই সময় আমার রক্ত দেখতে ইচ্ছে করছিল, তখন বাকিদের সঙ্গে মিলে আমিও তোমার পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলেছি। আর ওই যে ওই মেয়েটা আছে না, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তাকেও আমি শেষ করেছি। তাকে আমি এমন শাস্তি দিয়েছি যে সে আর বাঁচতেই পারেনি। আর এই দেখো, তার ভেতর থেকে ডেমনিক সুতা আমি নিয়ে নিয়েছি। পরে আমি জানতে পারি তোমার মধ্যে নাকি এগিল বোন রয়েছে। ইচেনের মনে পড়ে একদিন তারা তিনজন মিলে খেলা করছিল। হঠাৎ করেই তার কিছু একটা হয়ে যায় আর সে একটা নিষিদ্ধ পাহাড়ের গুহার ভেতরে চলে যায়। এরপর সেখানেই ডেমনিক শক্তি তার ভেতরে চলে আসে।
আর্নিং দৌড়ে দৌড়ে সেখানে আসলে তার মধ্যেও ডেমনিক সুতা চলে আসে আর তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে আর্নিং এর বাবাও আসে। বর্তমানে ইয়াংসু বলে, ইভিল বোনের 3টা ফুল হলেই আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব, এজন্যই তো আমি তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছি। তুমি ভেবেছো সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এগুলো বলে সে হাসতে থাকে। তারা দুজনেই তখন হাসছিল। মুহান বলে, কত বড় মজার ব্যাপার তাই না? আমি আমার সবচেয়ে বড় শত্রুকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে মেরে ফেলো। তুমি আমাকে যদি না মারো, আমি যদি কোনোভাবে বেঁচে যাই, আমি তোমাকে টুকরা টুকরা করে ফেলবো। তখন ইয়াংসু তার মধ্যে থেকে সেই ডাউন ফলের ফুলটা বের করে আনতে থাকে। তার হাতে ফুল চলে আসে আর মুহান অজ্ঞান হয়ে যায়। ইয়াংসু তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর সে বাইরে আসতে দেখতে পায় চুয়ান ড্রিঙ্ক করছে। চুয়ান বলে, একটু বসো, তোমার সঙ্গে একটু কথা। এরপর চুয়ান বলে, তোমার কি মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? ওই সময় রাজ্যে অনেক তুষার পড়ছিল। আমি আর আমার মা তখন হোমলেস ছিলাম। দেখা যায় চুয়ানের মা অনেক অসুস্থ ছিল। ওই সময় তাদের কাছে ইয়াংসু আসলে চুয়ান তার কাছে গিয়ে বলতে থাকে, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার মাকে বাঁচিয়ে নিন। ইয়াংসু কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। চুয়ান বারবার তাকে সম্মান জানাতে থাকে। এরপর তার মায়ের কাছে এসে বলে, মা চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তবে সে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। তখন সে অনেক কান্না করে। বর্তমানে ইয়াংসু বলে, আমার এগুলো মনে নেই। চুয়ান বলে, সমস্যা নেই, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সে একটু ড্রিঙ্ক করে বলে, ওই সময় আমি শুধু জানতাম তুমি এই রাজ্যের বড় রাজকুমারী। তোমাকে ধন্যবাদ জানানোর আমি অনেক চেষ্টা করেছি, তবে তোমার কাছে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না। কিন্তু একদিন আমি দেখতে পাই তুমি অনেক টয় বয় নিয়ে রাজপ্রাসাদে যাচ্ছ। আমিও তাদের একজন সেজে সেখানে যাই। দেখা যায় সেই সকল ছেলেরা ইয়াংসুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। তখন চুয়ান তাদেরকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে ফুইউ ইয়াংসুর সঙ্গে অনেক বাজেভাবে আচরণ করছিল। তখন চুয়ান সেখানে যায়। চুয়ান বলতে থাকে, সবাই তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করতো, কিন্তু তারপরও তুমি তাদের সবার সঙ্গে ভালো করে কথা বলতে। এরপর দেখা যায় মহারাজ ইয়াংসুকে বলছে, এতগুলো টয় বয় এনে দিয়েছি, তাদের সঙ্গে তুমি থাকছো না, সারাদিন এই চুয়ানের সঙ্গে পড়ে থাকো। তুমি যদি প্রেগনেন্ট না হও, আমি কিন্তু তোমাকে তোমার মায়ের মতো মেরে ফেলবো। এই বলে সে তাকে শাস্তির জন্য পাঠিয়ে দেয়। চুয়ান বলতে থাকে, ওই দিন আমার মন ভেঙে একেবারে টুকরা হয়ে যায়, যে সবাই তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করে। তাই ওই দিন আমি হাতে তলোয়ার তুলে নিই আর তোমাকে বাঁচানোর জন্য সেখানে থাকা সবাইকে মেরে ফেলি। তখন এত রক্ত দেখে ইয়াংসু অনেক ভয় পেতে থাকে। চুয়ান বলে, এখন থেকে তোমাকে স্ট্রং হতে হলে এরকম রক্ত দেখতে হবে। তাই তুমি এক কাজ করবে, এখন থেকে তুমি লাল জামা পরবে, যাতে তুমি বাহিরের রক্ত আর দেখতে না পাও। মহারাজ যখন চুয়ানের তলোয়ারের স্কিলের সম্পর্কে জানতে পারে এবং সে জানতে পারে যে চুয়ান সিটি লর্ড জিসাং এর নাজায়েজ সন্তান, তখন সে তাকে নিজের কাছে রেখে দেয় আর বলে, এখন থেকে তুমি আমার পালিত ছেলে, আমি তোমাকে মার্কিউস ঘোষণা করে দিচ্ছি। সে ইয়াংসুকে বলে, এখন ও আমার ছেলে, তাই ও তোমার বড় ভাই। চুয়ান বলে, তোমার সাথে থাকার জন্য আমি সবকিছুই মেনে নিয়েছি। সে বলতে থাকে, এরপর থেকেই তুমি অন্যরকম হয়ে যাও। তুমি আমাকে শুধু বলতে থাকো তোমার অনেক ভয় লাগছে, তুমি বন্দী হয়ে থাকতে চাও না। তখন আমি তোমাকে সান্ত্বনা দিতাম যে যারা তোমাকে তোমার জীবন সুন্দরভাবে কাটাতে দেবে না, আমি তাদের সবাইকে শেষ করে দেব। আমি মার্কিউস হয়ে যাওয়ার পর আমার ক্ষমতা অনেক বেড়ে যায়, তবে দিনের বেলাতে আমি তোমার সঙ্গে দেখা করতে পারতাম না, কারণ সম্পর্কে এখন তুমি আমার বোন। এরপর দেখা যায় তারা দুজন একসঙ্গে আসলে অনেক খুশি ছিল। ইয়াংসু বলতে থাকে, তুমি কি এভাবেই সারা জীবন আমার সাথে থাকবে? চুয়ান বলে, আমি একা 100 জনকে শেষ করতে পারি, আর তুমি একা আমাকে শেষ করতে পারো, তাই আমি তোমাকে ছাড়া আর কোথায় যাব। এখানেই তাদের কাহিনী শেষ হয়ে যায়। বর্তমানে ইয়াংসু বলে, আমি আশা করব এখন থেকে তুমি তোমার পুরনো জিনিস সব ভুলে যাবে। চুয়ান বলে, তুমি কি আমাকে বলতে পারো? ইয়াংসু একদম চমকে যায়। সে বলে, তুমি জানো যে আমি ইয়াংসু নই? চুয়ান বলে, আমি বুঝতে পেরেছি, তবে তুমি কি আমাকে বলবে যে ও কোথায় আছে? ইয়াংসু মন খারাপ করে বলে, আমি এখন সেটা তোমাকে বলতে পারবো না। চুয়ান কল্পনা করে একদিন ইয়াংসু আর সে বসেছিল। ইয়াংসু বলে, আমি তো ভালো মানুষ নই। চুয়ান বলে, তুমি চিন্তা করো না, তুমি যদি জাহান্নামে যাও, আমিও তোমার সাথে সাথে জাহান্নামে যাব। পরের জন্মে তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। ইয়াংসু এই কথাতে অনেক খুশি হয়। বর্তমানে চুয়ান উঠে বলে, তুমি ভালো থেকো, মনে রেখো ওর চেহারা তোমার কাছে আছে, তাই তোমাকে কিন্তু বাঁচতে হবে। এই বলে সে চলে যায়। বর্তমানে আন্নিং কল্পনা করে ওই দিন ইয়াংসু পুকুরের পাড়ে বসেছিল। তখন আন্নিং এসে তার গলায় চাকু ধরে আর বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আর তোমার বাবা মিলে আমাদের পুরো ফ্যামিলি শেষ করে ফেলেছো, তাই তোমাকে আর তোমার বাবাকেও আমি মেরে ফেলবো। ইয়াংসু বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলবে? ভালোই তো, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। আন্নিং অবাক হয়ে গেলে ইয়াংসু বলে, হ্যাঁ, উনি আমার বাবা, উনি আমাকে অনেক কিছু দিয়েছে, তবে উনি আমার থেকে অনেক কিছু নিয়েছে। আমি যে কত যন্ত্রণার ভেতরে বাঁচি
তা তোমরা সাধারণ মানুষরা জানবে না। তুমি জানো আমার বাবা এত শক্তিশালী কেন? কারণ তার কাছে ব্লাড স্পিরিট রয়েছে, আর সেটাকে অ্যাক্টিভেট করতে আমার বাবা সেই স্পিরিটকে আমার মাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। এখন সে প্রতিদিন আমার জন্য টয় বয় নিয়ে আসে, যাতে আমি প্রেগনেন্ট হয়ে একটা বাচ্চার জন্ম দিই, আর এরপর সে আমাকে স্যাক্রিফাইস করে দেবে। পরে সেই বাচ্চাটাকে আবার লালন পালন করবে। তাই আমিও ওনার থেকে প্রতিশোধ চাই। তুমি আমাকে বলো, তুমি ওনাকে মারার কি প্ল্যান করছো? আন্নিং তার কাছে এসে বলে, আমি তোমার পরিচয় নিতে চাই। ইয়াংশু বলে, ঠিক আছে, তাহলে আমিও স্বাধীনতা চাই। এরপরে তারা পানিতে নামে আর নিজেদের চেহারা ডেমন সুতার সাহায্যে বদল করে ফেলে। ইয়াংশু ভীষণ খুশি ছিল। সে বলে, আমি এখান থেকে আমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাব। আমি আর কখনো এখানে ফিরে আসবো না। তবে সে যখনই চলে যেতে চায় তখন চুয়ান সেখানে চলে আসে। ইয়াংশু দৌড়ে তার কাছে যায়, তবে চুয়ান তাকে চিনতে পারে না। সে সাথে সাথেই চাকু দিয়ে তাকে আঘাত করে দেয় আর দৌড়ে এসে আর্নিংকে বলতে থাকে, তুমি ঠিক আছো তো? এই মেয়েটা তোমার কিছু করেনি তো? আর্নিং কিছুই বুঝতে পারছিল না, কারণ এখন যদি সে নিজের আসল পরিচয় দিয়ে দেয় তাহলে হতে পারে সে তাকেও মেরে ফেলবে। ইয়াংশু মনে মনে বলতে থাকে, একটুর জন্য আমার স্বপ্নটা পূরণ হলো না। আর এরপর সে মারা যায়। এই কথাটা সে চুয়ানকে কি করে বলতো, এই কারণে সে চুয়ানকে কিছু বলেনি। এরপর ইয়াংশু জিম্মুকে বলে, তুমি অনেক ভালো মানুষ, তুমি প্রাসাদ ছেড়ে চলে যাও। জিম্মু নিচে বসে বলে, রাজকুমারী, আমি মহারাজের হয়ে কাজ করেছি, কারণ সে আমার বোনকে বন্দি করে রেখেছিল। মহারাজ নিজের কথা ভেঙে ফেলেছে, সে আমার বোনকে মেরে ফেলেছে। রাজকুমারী, আমাকে আপনার সাথে থাকতে দিন, যাতে আমি আপনাকে রক্ষা করতে পারি। ইয়াংশু বলে, তুমি আমার সঙ্গে থাকতে চাও কারণ তুমি মহারাজের কাছে প্রতিশোধ নিতে চাও, তাই তো? ঠিক আছে, চলো আমরা প্রাসাদে যাব। ইয়াংশু মহারাজের সঙ্গে দেখা করতে আসে। সে মহারাজকে বলে, বাবা, মায়ের মৃত্যুবার্ষিকী, আজকের দিনটা আমার প্যালেসে আসুন না। মহারাজ প্রথমে রাজি হতে চায় না, তবে ইয়াংশু তাকে অনেক জোর করে, তাই মহারাজ রাজি হয়ে যায়। এদিকে ফুইউ জেলখানায় মুহানের কাছে আসে। সে তালা খুলে দিয়ে বলে, তুমি চলে যাও। তুমি কি জানো মহারাজ আজকে বড় আপুর প্যালেসে এসেছে? এই কথা বলে সে চলে যায়। এরপরে দেখা যায় মহারাজও কিছু সৈনিকদের নিয়ে এসেছে, তবে সে তাদেরকে বাহিরে দাঁড় করিয়ে ভেতরে যায়। তাকে দেখে ইয়াংশু বলেন, শয়তান, অবশেষে আমি তোকে মারতে পারবো। মহারাজ বলে, কি হয়েছে? আমি তোমার বাবা। সে বলে, বাবা? আমার বাবা তো কবেই মারা গেছে, যেদিন সিটি লর্ডের পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে। মহারাজ বলে, তাহলে তুমি কে? তুমি যেই হও না কেন, তুমি আমাকে মারতে এসেছো, তাহলে আজ তোমাকে মরতে হবে। তবে দেখা যায় মহারাজের সাথে করে আনা সকল গার্ডদের মুহান মেরে ফেলেছে। এদিকে ইয়াংশু মহারাজের উপর আক্রমণ করে দেয়। মহারাজ বলে, এই শক্তি দিয়ে তুমি আমাকে মারতে পারবে? সে তাকে দূরে ফেলে দেয়। মুহান তলোয়ার দিয়ে তাকে মারতে চায়, তবে ইয়াংশু বলে, এভাবে তুমি ওনাকে মারতে পারবে না। মহারাজ তাকেও ফেলে দেয়। এরপর সে তাদের উপর আক্রমণ করতে যাবে, তখন তাদের মাঝখানে চুয়ান চলে আসে, আর সেটা চুয়ানকে ভেদ করে চলে যায়। মুহান বলে, তুমি এটা কেন করলে? চুয়ান বলে, যদি আমি বেশি জেদ না করতাম তাহলে আমরা দুজন ভাই হয়ে ভালোভাবে বাঁচতে পারতাম। ওই সময় ইয়াংশু 3টি ফুল একত্র করে দেয়, আর সেটা সেই ডেভিলকে মেরে ফেলে, যার ফলে মহারাজের শক্তি কমে যায়। তখন মুহান এসে তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। ইয়াংশু চুয়ানকে ধরে কাঁদতে থাকে। চুয়ান বলে, অবশেষে সত্যি তুমি আমার মৃত্যুর সময় কান্না করছো। আর এরপরেই সে মারা যায়। মুহান ইয়াংশুর দিকে তলোয়ার ধরে বলে, তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটা আমি কখনোই ভুলতে পারবো না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সে সেখান থেকে চলে যায়। একটু পরে আমরা ইয়াংশুকে দেখতে পাই, যে কিনা জেলের মধ্যে আছে এবং এখন তার জ্ঞান ফিরেছে। তখনই ফুইউ সেখানে আসে। ইয়াংশু বলে, মুহান কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ফুইউ তাকে একটা ওষুধ খাইয়ে দেয়। এরপর বলে, এই ওষুধটার কারণে তোমার কথা বলা বন্ধ হয়ে যাবে, এরপর তুমি চোখেও দেখতে পারবে না, আর ধীরে ধীরে তুমি মারা যাবে। এই বলে সে হাসতে হাসতে চলে যায়। একটু পরে মুহান তাকে তাদের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে নিয়ে আসে। তবে এতক্ষণে ইয়াংশুর কথা বলা শক্তি হারিয়ে ফেলেছে। সে আর্নিং এর মেমোরিয়াল ট্যাবলেট দেখাতে থাকে, তবে মুহান তো তার কথা বুঝতে পারে না। সে তাকে আরো আজেবাজে কথা বলতে থাকে, এমনকি সে তাকে মারতেও চায়, তবে পারে না। এরপরে ইয়াংশু আবারও জেলখানায় ছিল, তার সামনে মুহানও ছিল। ইয়াংশু অজ্ঞান হয়ে যায়। মুহান এরপরে তাকে ঘরে নিয়ে আসে। তখন খবর আসে যে ফুইউ মুহানকে ডেকেছে। মুহান সেখানে গেলে ফুইউ বলে, এখন আমি রাজা হয়ে যাব, তবে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে রাজা হবে তুমি, আর আমি হব তোমার রানী। মুহান বলে, রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, তাই এগুলো কথা আমাকে বলেও কোনো লাভ নেই। সে সেখান থেকে চলে যায়। তবে ফুইউ বলতে থাকে, আমি যে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ তৈরি করে রেখেছি। একটু পর দেখা যায় দুজন লোক ইয়াংশুকে মারতে আসে। তবে তখন জিমো সেখানে চলে আসে। সেই দুজন লোক সেখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে রাজপ্রাসাদে কিছু সন্ত্রাসরা চলে এসেছে। মুহানের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলে। তবে দুজন লোক ফুইউকে নিয়ে চলে যায়। মুহান তাকে ফিরেও দেখে না। সে যখন ইয়াংশুর প্যালেসে আসে তখন জানতে পারে এই প্যালেসে গত রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কেউ বেঁচে নেই। তারা মুহানকে ইয়াংশুর ভাঙা জেট এনে দেয়
এটা শুনে মুহান অনেক ভেঙে পড়ে। সে এটা বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে আমরা ইয়াংসুকে দেখি, যাকে কিনা শিয়ান নিয়ে এসেছে। জিয়াও বলে ও ভালো আছে, এবার তোমার হাতটা দাও, আমি একটু ওষুধ লাগিয়ে দিই। শিয়ান কল্পনা করে গতকাল রাতে সে ইয়াংসুর সঙ্গে দেখা করতে সেখানে যায়, তবে গিয়ে সে এই অবস্থা দেখতে পায়। তখন জিম্মু বলে, তুমি রাজকুমারকে নিয়ে যাও, আমার চিন্তা করো না। একটু পরেই ইয়াংসুর জ্ঞান ফিরে আসে। সে শিয়ানকে দেখে বলে, আপনি কে? এদিকে মুহানের কাছে লিং সেই ছেলেটাকে নিয়ে আসে, মানে মহারাজের না যায় সেই ছেলেটাকে। গত রাতে ওই সন্ত্রাসীরা তার মাকে মেরে ফেলেছে। মুহান বলে, এখন সিংহাসনের আসল হকদার ওই, ওকে সিংহাসনে বসিয়ে দিই, বাকি জিনিসপত্র আমরা সামনে নিতে পারবো। মানে বুঝতেই পারছো, ও তো একটা বাচ্চা ছেলে। এখন সত্যি সেই ছেলেটাকে রাজা বানিয়ে দেওয়া হয়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে 3 বছর পরে সিন দেখানো হয়, যেখানে মুহানের কাছে লিং এসে বলে তাদের একটা বিষয় নেগোশিয়েট করার জন্য জুয়াং রাজ্যে যেতে হবে। অন্যদিকে আমরা ইয়াংসুকে দেখি, যার কিছুই মনে নেই। এখন তাকে সবাই ওয়ান বলে রাখে। তবে শিয়ান তাকে প্রাসাদ থেকে বের করতে দেয় না, এমনকি বাহিরে কারো সঙ্গে দেখাও করতে দেয় না। এই জিনিসটা ইয়াংসুর একদমই ভালো লাগে না। মুহানরা রাতে জুয়াং রাজ্যে আসে। প্রাসাদে আসতেই সে একটি মেয়েকে সেখানে দেখতে পায়। আসলে এটা ছিল ইয়াংসু। মুহানের তাকে দেখে সন্দেহ হয়, তাই সে তার পেছনে যায়। সে তার হাত ধরলে ইয়াংসুর মুখ থেকে কাপড়টা সরে যায়। মুহান বলে, তুমি এখানে? আর আমি 3 বছর ধরে তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। ইয়াংসু বলে, আপনি কে? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। সে সেখান থেকে চলে যায়। এরপর মুহান শিয়ানের সঙ্গে একটা বিষয় নিয়ে চুক্তি করে। এখানে আমরা দেখতে পারি জিয়াও শিয়ানের সাথেই থাকে। আসলে সে তার রাজ্যের সকল জিনিসপত্রই দেখাশোনা করে। এরপরে মুহান ইয়াংসুর সঙ্গে দেখা করতে তার প্যাভিলিয়নে যায়। ইয়াংসু তাকে নিজের ঘরে নিয়ে যায় আর বলে, কেউ দেখলে তোমাকে মেরে ফেলবে। তখনই তারা শুনতে পায় শিয়ান আসছে, তাই সে বলে, তুমি লুকিয়ে পড়ো। একটু পরে শিয়ান সেখানে আসে। তখন মুহানও বেরিয়ে আসে। শিয়ান ইয়াংসুকে বাইরে যেতে বলে। এরপর সে মুহানকে বলে, তুমি ভাবছো ও ইয়াংসু? ওর নাম ওয়ান। ও শুধু দেখতেই ইয়াংসুর মতো, কিন্তু ও ইয়াংসু নয়। এরপরে দেখা যায় শিয়ান ইয়াংসুকে বিয়ে করতে যায়। ইয়াংসু বিয়ের জামা পরে মুহানের দেওয়া একটা তারাবাতি দেখে। তখন তার মনে পড়ে মুহান তাকে বলেছে, যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে এটা একবার জ্বালিয়ে দিও, আমি তোমাকে নিতে আসব। একটু পর দেখা যায় মুহান বাইরেই ছিল। তখন তারা সেই তারাবাতি জ্বলতে দেখে। এরপর দেখা যায় তারা দুজন একসাথে গাড়িতে করে আসছে। মুহান ইয়াংসুকে নিয়ে আবারও সেই জায়গায় যায় যেখানে আগেও তারা একবার এসেছিল। ইয়াংসুর এই পরিবেশ আর জোনাকি পোকা অনেক পছন্দ হয়। পরে তারা তাদের রাজ্যে ফিরে আসে। এখানে মুহান বলে, তুমি এই প্রাসাদে থাকবে। ইয়াংসু বলে, তুমিও কি আমাকে বন্দি করছো? মুহান বলে, কিছুদিন থাকো, আমি একটা জিনিস পরীক্ষা করব, তারপর তোমাকে ছেড়ে দেব। একদিন ইয়াংসু জানতে পারে আগামীকাল মুহানের জন্মদিন। তখন সে সেখানে একটা ছবি দেখে, যেটা তারই ছবি ছিল। তবে এটা দেখে সে মনে করে মুহান হয়তো তাকে পছন্দ করে ফেলেছে। মুহান বাইরে আসলে দেখতে পায় একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। তার মুখ থেকে কাপড় সরে গেলে সেখানকার গার্ডেরা তাকে চিনতে পারে। তারা বলে, আর্নিং ম্যাডাম। মুহান ভীষণ অবাক হয়ে যায়। আসলে এটা আর্নিং নয়, এটা হলো অন্য একটা মেয়ে, আর তাকে এখানে পাঠিয়েছে শিয়ান। একটু পরে মুহান ঘরে বসে ইয়াংসুর কথা মনে করে ড্রিঙ্ক করছিল। তখনই ওয়ান মানে ইয়াংসুই নিজের আগের মতো পোশাক পরে সেখানে আসে। এটা দেখে মুহান ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, তোমার আগের কথা মনে পড়ে গেছে? তবে ইয়াংসু তাকে বারবার বলছিল, তুমি এভাবে করে আমাকে হার্ট করছো, আমি ইয়াংসু নই। মুহান তখন রেগে যায়। সে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপরে আর্নিং ইয়াংসুর কাছে আসে। ইয়াংসু বলে, তুমি কে? সে বলে, আমার নাম আর্নিং, আমি মুহানের হবু স্ত্রী। মুহান আসলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল, তার নাম ইয়াংসু, আর তুমি দেখতে অনেকটা কার মতো, এজন্য সে তোমাকে জোর করে রাখছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এখান থেকে পালিয়ে যেতাম। ইয়াংসু এটাই করে, তবে মুহান আবার তাকে জোর করে নিয়ে আসে। তবে তখন আর্নিং চলে আসে। সে বলে, তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তুমি এই মেয়েটার সঙ্গে এরকম কেন করছো? সে অজ্ঞান হওয়ার নাটক করে। মুহান তাকে কোলে করে তার ঘরে নিয়ে আসে। এরপর বলে, নাটক বন্ধ করো, যদি তুমি আর্নিং হয়েও থাকো তাহলে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। তোমার কাছে আমার যে ঋণ রয়েছে তা পরিশোধ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে শিয়ানও সেখানে চলে আসে। তবে ইয়াংসু এদের দুজনের কারোর সঙ্গেই থাকতে চায় না, কারণ এরা দুজনেই তাকে বন্দি করে রাখে। ইয়াংসু নাটক করে মুহানকে বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নেব, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। কিন্তু কথায় কথায় সে তার কোমর থেকে ব্যাচ নিয়ে নেয়। এরপরে রাতের বেলা সিটি গেট দিয়ে সে সেই ব্যাচ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই খবর মুহান পাওয়া মাত্রই মুহান আর শিয়ান দুজনেই তাকে পাগলের মতো খুঁজতে থাকে। তারা তাকে একটা খাদের কাছে পেয়ে যায়। ইয়াংসু বলে, তোমরা কেউই আমার কাছে আসবে না, তোমরা আমার কাছে আসলে আমি এখান থেকে ঝাঁপ দেবো। কিন্তু তারা দুজনেই ধীরে ধীরে সামনে এগোচ্ছিল, তাই সে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়।
তারা তাকে খুঁজতে চলে যায়। ওই সময় শিয়ানের কাছে তার গার্ড এসে বলে, মহারাজ মারা গেছে, আপনাকে এখনই প্রাসাদে যেতে হবে। শিয়ান বাকি গার্ডেদের এখানে খুঁজতে বলে আর সে চলে যেতে থাকে। অন্যদিকে মুহান পাহাড়ের নিচে গিয়ে ইয়াংসুকে পেয়ে যায়। এদিকে আমরা ফুইউকে দেখি যে কিনা এখন সুয়াং রাজ্যে এসে থাকছে। সে জানতে পেরেছে যে মুহান এখন ইয়াংসুর মতো দেখতে একটি মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। সে বলে, তাহলে এটাকেও আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। এরপর আমরা ইয়াংসুকে দেখি হঠাৎ করেই তার জ্ঞান ফিরলে তার সবকিছু মনে পড়ে যায়। তবে সে মুহানকে এসব বলে না। মুহান তাকে বিশ্রাম করার জন্য এখানে রেখে চলে যায়। রাতের বেলা মুহানের কাছে একটি চিঠি আসে যে ইয়াংসুকে কিডন্যাপ করা হয়েছে। সে বুঝতে পারে সুয়াং রাজ্যের লোকেরাই এটা করেছে, কারণ তাদের সঙ্গে তাদেরই শত্রুতা রয়েছে। এদিকে একজন গার্ড এসে জিয়াওকে বলে যে যুবরাজ এখনো আসেনি। জিয়াও তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ যুবরাজ যদি এখনো সিংহাসন দখল না করে তাহলে সিংহাসন মহারাজের ভাইকে দিয়ে দেওয়া হবে। তাই সে সেই গার্ডকে মাস্ক পরিয়ে সিংহাসনে নিয়ে যায়। তবে শিয়ানের চাচা সেটা বুঝতে পারে। সে সাথে সাথেই তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে আর এরপর জিয়াওকে বন্দি করে। অন্যদিকে ফুইউ ইয়াংসুকে নিয়ে এসেছিল। এদিকে জিয়াওকে শিয়ানের চাচা অনেক অত্যাচার করতে থাকে। সে জিয়াওকে বলে, তুমি ওই আশা নিয়ে থেকো না যে তোমার রাজকুমার ফিরে আসবে। না, সে আসবে না। এরপর আমরা দেখতে পাই শিয়ানকে আসলে অনেকগুলো অ্যাসাসিন অ্যাটাক করেছে। শিয়ানের সৈনিকরা তাদের সঙ্গে ফাইটে পারছিল না। ওই সময় শিয়ানকে কেউ মারতে চাইলে শিয়ানের সামনে আননিং চলে আসে। শিয়ান ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, চিয়াও, তুমি এটা কেন করলে? আননিং বলে, আপনার তাহলে মনে আছে আমার নাম যে চিয়াও? তখন দেখানো হয় একদিন চিয়াওকে অনেকজন লোকেরা মিলে বুলি করছিল। ওই সময় শিয়ান তাকে বাঁচায়। যখন সে তার চেহারা দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়। তারপর সে তাকে প্রাসাদে নিয়ে এসে বলে, আজ থেকে তোমার নাম আননিং। আর সে তার মুখেও একটা কাপড় বেঁধে দেয়। বর্তমানে চিয়াও বলে, আপনি চলে যান। শিয়ান চলে আসে আর চিয়াও সেখানেই মারা যায়। অন্যদিকে জিয়াওকে অনেক অত্যাচার করা হচ্ছিল। তখন শিয়ান চলে আসে। এখানে এসে সে তার চাচাকে মেরে ফেলে ঠিকই, তবে জিয়াও এত বেশি অত্যাচার সহ্য করেছে যে সে বাঁচতে পারে না। এতে শিয়ান অনেক ভেঙে পড়ে, কারণ সে জানতো জিয়াও তাকে অনেক ভালোবাসতো। এদিকে মুহান ইয়াংসুকে বাঁচানোর জন্য আসে। এখানে ফুইউ তাকে চাম্পুক দিয়ে মারে আর অনেকভাবে অত্যাচার করে। এরপর সে ইয়াংসুকে নিয়ে বর্তমান যে যুবরাজ তার কাছে যাচ্ছিল। মুহান সুযোগ বুঝে তার সৈনিকদের কাছে একটা সংকেত পাঠিয়ে দেয়। অন্যদিকে সুয়াং রাজ্যের নতুন যুবরাজ ইয়াংসুকে দেখে খুশি হয়ে যায়, কারণ ইয়াংসু দেখতে অনেক সুন্দরী। তখনই তাদের এখানে মুহানের লোকেরা আক্রমণ করে দিলে সেই যুবরাজ ইয়াংসু আর অন্যান্যদের নিয়ে এখান থেকে চলে যায়। তবে তারা ফুইউকে নেয় না। ফুইউ তখন হাসতে থাকে, কারণ সে জানে এইবার আর সে বাঁচতে পারবে না। এদিকে ইয়াংসুকে সুয়াং রাজ্যের প্যালেসের উপরে যুবরাজ নিয়ে দাঁড়িয়েছিল। মুহান বলে, ওকে ছেড়ে দাও। সেই যুবরাজ বলে, ওকে ছেড়ে দেব, তবে তাহলে তোমাদের রাজ্যকে শেষ করে ফেলবো। আর যদি তোমাদের রাজ্যকে বাঁচাতে চাও তাহলে ও আমার কাছে থাকবে। মুহান চুপ করে দাঁড়িয়েছিল। সে কোনো ডিসিশন নিতে পারছিল না। তাই ইয়াংসু নিজেই উপর থেকে ঝাঁপ দেয়। মুহান দৌড়ে তার কাছে যাচ্ছিল। তখন তার মনে হচ্ছিল ইয়াংসু যেন তাকে বলছে, তুমি এত ধীরে দৌড়াচ্ছ কেন? এভাবে দৌড়ালে কি তুমি আমাকে ধরতে পারবে? মুহান ইয়াংসুর কাছে গেলে ইয়াংসু তাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমি ইয়াংসু নই, আমি শুরু থেকেই আননিং। আমি শুধুমাত্র প্রতিশোধের জন্য নিজের চেহারা বদলে ফেলেছিলাম, যাতে তোমাকে, তোমার পরিবারকে, আমার বাবাকে বিচার পাইয়ে দিতে পারি। মুহান বলে, আমার কিছু আসে যায় না যে তুমি কে, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তবে ইয়াংসু বলে, কথা দাও তুমি আমাকে ভুলে যাবে। আর এরপরই সে মারা যায়। মুহান প্রচন্ড ভেঙে পড়ে আর তার সৈনিকদের সুয়াং রাজ্যে আক্রমণ করতে বলে। সৈনিকরা সেখানে থাকা সুয়াং রাজ্যের সকল সৈনিক এবং অন্যান্য লোকেদের মেরে ফেলে। এরপরে শিয়ান মহারাজ হয়ে যায়। একজন মন্ত্রী বলে, এবার আমাদের একজন মহারানীরও প্রয়োজন। শিয়ান বলে, এই কথাটা আর কখনোই বলবেন না, কারণ যে আমার মহারানী হতো সে বেঁচে নেই। এখানে সে জিয়াওয়ের কথা বলছে। অন্যদিকে আমরা মুহানকে দেখি যে কিনা আবার পাহাড়ে চলে এসেছে। শিয়ান তার সঙ্গে দেখা করতে আসে। মুহান বলে, তুমি কি ওর পরিচয় আগে থেকেই জানতে? সে বলে, হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম, আর এজন্যই আমি ওকে সাহায্য করতাম। সবার ভালোর জন্য ও মরে গেল, অথচ তুমি ওকে বাঁচাতে পারলে না। মুহান বলে, হ্যাঁ, এজন্যই আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরপরে সে একটা কাপে ওয়াইন ঢালে আর সেটা খেয়ে নেয়। আসলে এটা ছিল বিষ। তখন সে কল্পনা করে ইয়াংসু সেখানে এসেছে। সেই ইয়াংসুর সঙ্গে কাটানো সকল মুহূর্তগুলো মনে করতে থাকে। একটু পর তারা দুজনেই শুয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই সেখানে তো মুহান একা শুয়ে আছে। বিষের কারণেই সে মারা গেছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।